হাউ ডু ইউ প্রিপেয়ার ফর আ ক্যারেক্টার? আই এম আ ভেরি ইনস্টিংটিভ অ্যাক্টর। কয়েকটা ক্যারেক্টারে কিছুটা ছাপ তোমার মধ্যে থেকে যায়, এটা কি হয়? যেরকম তোমাকে বললাম, আমি তো চরিত্রটা হয়ে থাকি না, আমার নিজ জীবনে ওই চরিত্রের ছাপ সেইভাবে পড়ার কথা নয়, কিন্তু পড়ে, আমি বুঝতে পারি দিস ইজ দ্য ওয়ার্ল্ড ফর মি। আমার বউ, আমার বাচ্চা, আমার কাছে পরিবারের ইম্পর্টেন্সটা ভীষণই আমার জীবনের সিংহভাগ নিয়ে রেখেছে। আফটার বিং আ প্যারেন্ট, অন্তত ইন্ডাস্ট্রিতে একটি পুরুষকে যেরকমভাবে দেখা হয়, ইয়েস, সেরকম ভাবে ভেরি আনফর্চুনেট। মানে আমাকে কেউ কিন্তু ধীর জন্মানোর পরে এসে জিজ্ঞেস করেনি তুমি কি আবার কাজ করা শুরু করেছো। আই হ্যাড টেকেন আ প্যাটার্নিটি লিভ। তাতে লোকে এত শকড হয়ে গেল, কিছু লোক। তারপরে যখন কাজ আবার এলো, কেউ আমাকে একবারও জিজ্ঞেস করলো না তুমি কি আবার কাজ করতে চাও, কেউ জিজ্ঞেস করেনি। কিন্তু রিধিমাকে এখনো, ধীরের প্রায় 2 বছর বয়স হয়ে গেল, এখনো লোকে জিজ্ঞেস করে তুমি কি কাজে ফিরছো, তুমি কি কাজে ফিরেছো, তুমি কি আবার কাজ করতে চাও। ওয়াই দিস ডিসপ্যারিটি? জঙ্গলটা যে ম্যাজিক, এই ভালোবাসাটার জন্য সম্পূর্ণভাবে দায়ী আমার বাবা মা। আমি বোধহয় মিস্টার বচ্চনের বিগেস্ট ফ্যান, মানে আমি একদম পাগল। এইটা চেরিশড মেমোরি। ফেলুদার সঙ্গে দাঁড়িয়ে রয়েছি লিটারালি। এটা আজ কত বড় পাওয়া। বাবা আমাদের জেনারেশনের ফেলুদা। দর্শকের কাছে যতটা তিনি ফেলুদা, আমার কাছেও ততটাই তো ফেলুদা। তিনি হতে পারেন আমার বাবা। আই এম ভেরি ফর্চুনেট তিনি আমার বাবা। আমি ঠিক ততটাই মুভড হই যতটা দর্শক হন। প্রথম থেকেই বাবা খুব ক্লিয়ারলি বলে দিয়েছিলেন যে আমি কিন্তু তোমাকে লঞ্চ করব না, আমি কিন্তু তোমার জায়গা করে দেব না, যা করবে নিজে করবে, ভুল করলে তোমার দোষ, ঠিক করলে তোমার কৃতিত্ব। সেই প্রিভিলেজটার ব্যাপারে আই অ্যাম ভেরি অ্যাওয়্যার। এবং সেই কারণেই হয়তো এই যে তুমি হিউমিলিটির কথা বলো, আমার হিউমিলিটির জায়গাটা বোধহয় ওইটাই। কারণ আমার মনে হয় যে অনেক ছেলে পিলেরা অনেক কষ্ট করে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা করে, প্রায় খাওয়ার মতো টাকা নেই, এই জায়গা থেকে এসে দে হ্যাভ মেড বিগ নেমস ফর দেমসেলস। সেইখানে দাঁড়িয়ে আমার অল্প হোক বেশি হোক যাই হোক প্রিভিলেজ আছে, সেই জায়গার থেকে দাঁড়িয়ে যদি আমার মধ্যে একটা উদ্ধত্ত আসে, আমার সেটা কাম্য নয়। সেটা খুবই অসভ্যতার পরিচয়। নমস্কার, আমি রোহিত সেনগুপ্ত অ্যান্ড আমাদের আজকের গেস্ট গৌরব চক্রবর্তী। গৌরবদার যে কতটা হাম্বল এবং ভালো একটা মানুষ, সেটা আমার আজকে ইন্টারাকশনের পর মানে আমার রেসপেক্ট 3 folds বেড়ে গেছে। এই এপিসোডটা আমি যতটা ভেবেছিলাম যেরকম হবে তার চেয়ে আরও অনেক বেটার হয়েছে। তো আমি এটাই রিকোয়েস্ট করব, আপনারা পুরো এপিসোডটা পারলে দেখুন। একটু লম্বা হয়েছে আমি জানি, বাট এটা পুরোটা দেখুন। আই এম শিওর আপনাদের সবার ভালো লাগবে, বিকজ এত ভালোভাবে উনি কথা বলেন, আমি জাস্ট শুনেই যাচ্ছিলাম মনে। তো আর দেরি না করে এপিসোডটা শুরু করা যাক, অ্যান্ড লেটস লিসেন, লার্ন অ্যান্ড লিভ। গৌরবদা, ওয়েলকাম টু দ্য রুম অফ টেলস। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ ফর কামিং। 45 মিনিটস ধরো আমরা যে গাড়িতে আসছিলাম, অনেক কিছু ডিসকাস করেছি। একটা জিনিস আমার বলার ছিল, আমি খুব চেপে রাখছিলাম, আমি চাইছিলাম যে আমি এটা বলবো না গাড়িতে, উইচ ইজ ইউ হ্যাভ ইন্সপায়ার্ড মি আ লট। ও মাই গড। তো যখনই তুমি কথা বলো, যে মানে ইন্টারভিউ হোক, পডকাস্ট হোক, আই হ্যাভ লার্নড আ মেজর থিং উইচ ইজ হিউমিলিটি। আমি জানি তুমি নিজের ব্যাপারে খুব একটা কথা বলতে পছন্দ করো না, বাট আমি এটা না বলে পারছিলাম না, বিকজ আই রিয়েলি অ্যাডমায়ার ইউ অ্যান্ড আই এম ভেরি নার্ভাস। মানে আমি তোমার সাথে মানে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। তো আমি জানি তুমি কয়েকটা জায়গায় বলেছো, বাট তোমার টেলিফিল্ম বা মুভিজে ঢোকার আগের একটা জার্নি ছিল, উইচ ইজ মানে রিমার্কেবল। শুধু তাই নয়, ইট অলসো ইজ আ স্টোরি, মানে যেটা হিউমিলিটিটা তোমার বেরিয়ে আসে। বিকজ তোমার সাথে যখন থেকে আমি ইন্টারাক্ট করছি, মানে অ্যাজ ইফ আমি তোমার ছোট ভাই, মানে এরমভাবেই তুমি ইন্টারাক্ট করে এসছো। এটা মানে তোমার কাছে তো একদম এটা তো নর্মালি, মানে এটাই তো হওয়া উচিত, বাট এটা এরম হয় না। মানে if I can put it in that way. I'm not putting up an act. এটা তো আমি এরকমই। তুমি যদি
একটু তোমার এই ইনিশিয়াল জার্নিটা একটু যদি বলতে পারো। যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আমি যখন স্কুলে পড়ি তখন আমি খুবই আনডিসাইডেড ছিলাম আমি জীবনে কি করতে চাই, এবং তখন আই ওয়াজ গোয়িং উইথ দ্য ফ্লো। মানে আমার বন্ধুবান্ধবরা যা করছে আমি তাই করছি, আমার বন্ধুবান্ধবরা যেটা সাজেস্ট করছে আমি সেটা শুনছি, পড়াশুনো করছি, জানছি। কিন্তু মনে হচ্ছে যে কোথাও একটা গিয়ে আমাকে বোঝানো হলো, আমার বাড়ি থেকে না কিন্তু, মানে এটা আমার স্কুলের অ্যাটমসফিয়ার হতে পারে, আমার বন্ধুবান্ধব হতে পারে, আমার খানিকটা কিছু টিচারের কথাও বলবো, নট এভরিওয়ান, যে একটা ধারণা তৈরি করা হলো আমার মধ্যে যে ভালো স্টুডেন্টরা সায়েন্স নিয়ে পড়াশুনো করে, আর যারা অতটাও ভালো হয় না তারা কমার্স নিয়ে পড়ে, আর যারা একেবারেই কিছু হয় না তারা গিয়ে আর্টস পড়ে। মানে সেটা কি ভয়ঙ্কর একটা জিনিস। এবং আমি বলছি না এটা আমার কোনো টিচার আমাকে এসে এই কথাটা বলে দিয়েছে, বা আমার কোনো বন্ধু এসে আমাকে এই কথাটা বলে দিয়েছে, আমার আশেপাশে যে আলোচনাগুলো হতো তার থেকে এইটা আমার উপলব্ধি ছিল, এবং সেটা একেবারেই ভুল। সেটা এখন বুঝি, তখন বুঝতাম না। তো সেই কারণে আমি যখন ক্লাস 11-এ আমাকে সিলেক্ট করতে বলা হয় স্ট্রিম, আমি তখন সায়েন্স সিলেক্ট করি। আর আমার মনে হয় আমি যদি তখন আর্টস বা আমাদের স্কুলে যেটাকে হিউম্যানিটিস বলে বলা হতো, আমি যদি হিউম্যানিটিস নিয়ে পড়তাম আমার হয়তো আরও রেজাল্ট ভালো হতো, এবং আমার পড়াশুনো করতে ইচ্ছে করতো। মানে পুরোটাই একটা করতে হচ্ছে বলে করছি, মুখস্থ বিদ্যে তৈরি করছি, এই জিনিসটা হতো না। এবং সত্যি কথা বলতে আই নেভার রিলি এনজয়েড মাই সেলফ। 11-12-এ আমার যে মানে ক্লাস 10 অবধি আমার যা রেজাল্ট সেই তুলনায় 11-12-এ অতটাও নট আপ টু দ্য মার্ক দ্যাট আই সেট ফর মাই সেলফ। তো সেইটা করার পরে পাশ করলাম, স্কুল থেকে পাশ করে তারপরে তো যে পরীক্ষাগুলো হয় AIEEE, জয়েন্ট এন্ট্রেন্স, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য যে পরীক্ষাগুলো আমার বন্ধুবান্ধবরা দিচ্ছিল, আমিও সেগুলো দিলাম। এবং দেওয়ার পরে বুঝলাম যে এটা আমার জন্যে নয়, কারণ আই এম নট এনজয়িং ইট, দিস ইজ নট হোয়াট আই ওয়ান্ট টু ডু ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। তো তখন আমি ভাবছি কী করব। তো একদিন আমার স্কুল যেহেতু পার্ক স্ট্রিটের উপরে, পার্ক স্ট্রিট দিয়ে যাচ্ছিলাম মেট্রো ধরবো বলে, সেন্ট জেভিয়ার্স কলেজের সামনে দিয়ে যাচ্ছি, ভেতরে ঢুকলাম, একটা ব্রোশার নিলাম, কি মনে হলো, সেই ব্রোশারে দেখলাম যে এরকম মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিও প্রোডাকশন বলে একটা কোর্স আছে যেখানে ফিল্ম স্টাডিজ ইজ এ পাস সাবজেক্ট। তো আমি তো অবাক হয়ে গেলাম যে কলেজ লেভেলে এই বিষয় নিয়ে পড়াশোনা করা যায়। তো মনে হলো যে এটা একবার চেষ্টা করে দেখি, এবং ফর্চুনেটলি হয়ে গেল। মানে প্রথমে রিটেন এক্সাম দিলাম, তারপরে ইন্টারভিউ হলো, তারপর আমি সুযোগ পেলাম সেন্ট জেভিয়ার্সে মাস কমিউনিকেশন নিয়ে পড়লাম। এবং সেইখানে ওই কলেজের আমাদের যে প্রফেসররা যারা ছিলেন তারা আমার মধ্যে সিনেমার ইন্টারেস্টটা মানে সঠিক অর্থে তৈরি করলেন। ইন্টারেস্টটা কিন্তু তারাই। আমার বাড়িতে একটা সিনেমার অ্যাটমসফিয়ার ছিল যার মধ্যে আমি বড় হয়েছিলাম। অবশ্যই আমি সিনেমা থিয়েটারের সঙ্গে ভীষণভাবে খুব কাছ থেকে দেখে বড় হয়েছি, যুক্ত থেকেছি বিভিন্নভাবে। কিন্তু সিনেমা জিনিসটা কি, সিনেমার খুঁটিনাটি, তার টেকনিক্যালিটি, এইসবের প্রতি ভালোবাসা, এইসব বোঝা, এই সমস্তটাই হয়েছে ওই কলেজে। এবং কলেজ পাশ করার সময় মনে হলো যে আমি এইবারে অ্যাকচুয়ালি অভিনয়টা আসে কলেজে থাকতেই। তার কারণ হচ্ছে আমি তখন কলেজে পড়ি, আমাদের নাটকের দলে তার আগে অবধি মিউজিক প্লে করা হতো ক্যাসেট থেকে, এবং তখন প্রথম সিডিতে শিফট করা হচ্ছে, এবং ওই মিউজিক সিস্টেম বাজানোর লোক পাওয়া যাচ্ছে না। তো আমাকে তখন বাবা বললেন যে তুমি কি একটু বাজিয়ে দেবে, তাহলে আমাদের একটু উপকার হয়। আমি দেখলাম যে এটা তো দারুণ সুযোগ, এই সুযোগে একটু নাটকের দলের সঙ্গেও যুক্ত হওয়া যাবে। ছোটোবেলার থেকে বাবাকে দেখছি রিহার্সালে যেতে, নাটক করতে যেতে, এবং নাটকের প্রতি একটা আলাদাই ভালোবাসা বাবার, মানে সিনেমা টেলিভিশনের থেকে অনেক বেশি। তো ওই প্রথম থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়া, এবং ঘটনাচক্রে কোনো অভিনেতা পাওয়া যাচ্ছিল না বলে একটা নাটকে আমাকে অভিনয় করতে বলা হয়। তো ঘটনাচক্রে অভিনয় করা, এবং ওই প্রথম ট্রেনিং পাওয়া, মানে স্টেজে কীরকমভাবে দাঁড়াতে হয়, স্টেজে কীভাবে হাঁটতে হয়, হাত নিয়ে কী করতে হয়, কিছুই জানি না তখন। গলার ব্যবহার, দর্শক অবধি যাতে আমার গলার আওয়াজটা পৌঁছে যায়, এই সমস্ত ট্রেনিংটা আমার ওইখানে হয়। এবং ওটা হতে হতে আমি যখন দেখি স্টেজে অভিনয় করতে ভালো লাগছে, তখন মনে হয় যে মেবি দিস ইজ মাই কলিং। আর ততদিনে আমি একই সঙ্গে সিনেমা বানানোর দ্য টেকনিক্যালিটিস অ্যান্ড দ্য আর্ট, এই দুটো একসঙ্গে শিখছি কলেজে। তো এই করতে 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 হঠাৎ একদিন মনে হলো, বাবাকে বললাম যে বাবা আমি না অভিনয় করতে চাই।
এবং অভিনেতা হতে চাই, কিন্তু শিখে করতে চাই। আমি অশিক্ষিত অভিনেতা হতে চাই না, মানে কিছুই হলো না, অভিনয় চলে এলাম এরকম চাই না। তো আমি কি তাহলে একটু পুনে ফিল্ম ইনস্টিটিউটে গিয়ে অভিনয় নিয়ে পড়াশুনো করি? তো বাবা বললেন করতেই পারো, আমি তোমাকে মানা করব না, কিন্তু তুমি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি চাও তাহলে আমি বলবো যে অভিনয়টা ঠিক কোর্স করে শেখার জিনিস নয়, আমার ব্যক্তিগত মতামত। তুমি তার চেয়ে ওখান থেকে একটা টেকনিক্যাল কোর্স করে এসে এখানে আমার সঙ্গে থিয়েটারটা কন্টিনিউ করো, তাহলে তোমার অভিনেতা হওয়ার এই যে তুমি শিখে অভিনয়টা করতে চাইছো, আই থিঙ্ক দ্যাট ইজ এ বেটার প্রসেস। তো আমি বাবার কথা শুনলাম। আমার এডিটিং নিয়ে বরাবরই খুবই একটা মানে এডিটিংয়ের প্রতি একটা ভালোবাসা ছিল, তো সেইটা নিয়েই পড়লাম এবং রেজাল্ট ভালোই হলো। মানে আমি তো এই যে তুমি বলছিলে আমি নিজের কথা খুব একটা বলি না, মাঝে মাঝে একটু বলতে ইচ্ছে হয়। আসলে এফটিআইতে প্রথমত পাবো এটাই ভাবিনি। লোকে একবারে এফটিআই পরীক্ষা ক্র্যাক করতে পারে না বেশিরভাগ সময়, খুব রেয়ার অকারেন্স এটা। তো আমি পেয়ে যাই। আমার এডিটিং ব্যাচে 8 জন ছিল, এই 8 জনের একজন আমি। সারা দেশ থেকে 8 জনকে সিলেক্ট করা হয়েছে, তাদের মধ্যে একজন আমি। এবং তারপরে বাই দ্য টাইম উই ফিনিশ দ্য কোর্স আমি আমার ব্যাচ টপ করলাম, করে স্কলারশিপ পেলাম। তখন বুঝলাম যে না, এটা আমি পারি করতে এবং এটা আমি এনজয় করি করতে, যেই কারণে কাজটা ভালো হয়। কাজের মতো ভেবে করি না তো, মানে আই রিয়েলি এনজয় এডিটিং ফিল্মস, আই রিয়েলি এনজয় মেকিং ফিল্মস। এবং এফটিআইতে থাকাকালীনও আমার যখনই সুযোগ হয়েছে অভিনয় করেছি। ওখানে একটা ধারণা ছিল লোকের যে এ যেহেতু অভিনেতার ছেলে, সেহেতু বাংলায় যখনই কোনো অভিনেতার প্রয়োজন হবে আমরা ওকে বললে ও করে দেবে। এবং মানে আমার পুরো বিষয়টাই ছিল আমি তো অভিনেতা হতেই চাই, তো আমি যেই সুযোগই পাই সেই সুযোগে সদ্ব্যবহার করতে চাই। তো আমাকে যখনই অভিনয় করতে কেউ বলতো আমি না করতাম না। এবং আমার এডিটিংয়ের পাশাপাশি বেশ কয়েকটা প্রজেক্টে অভিনয় করারও সুযোগ হয়। এবং ওইখান থেকে ওটা একটা ট্রেনিং হয়। তারপরে ফিরে এসে থিয়েটারটা কন্টিনিউ করি। তারপরে ঘটনাচক্রে গানের ওপারে হয়। এবং এটা নিয়ে অ্যাকচুয়ালি এই পুরো ঘটনাটা আমি অনেকবার বলেছি, হয়তো তুমিও হয়তো জানো। উইচ ইজ ভাই আমি একটু ট্র্যাক ব্যাক করতে চাই। করে একটা জিনিস আমি জানতে চাই, আমি জানি না বলে, যেহেতু আমি অ্যাক্টিংয়ের কিচ্ছু জানি না, বাট আমি সব জায়গায় শুনেছি, সেটা আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রি হোক, সেটা বাইরে হোক, যে যারা থিয়েটার করে অ্যাক্টিংয়ে অন স্ক্রিন যখন যারাই গেছেন, অন্তত পক্ষে আমি যত জনের কথা শুনেছি 95% জন বলেছেন যে থিয়েটারটাই হচ্ছে, মানে থিয়েটারটার মজাটা আলাদা এবং একটা অত্যন্ত ভালোবাসা জায়গা হচ্ছে থিয়েটার। ওয়্যারাজ আমরা জানি যে এখানে অন্তত থিয়েটারে ওই টাকাটা নেই যেখান থেকে একজন তার সংসারটা চালাতে পারবে। সো আমার এখানে দুটো প্রশ্ন হচ্ছে। একটা হচ্ছে যে থিয়েটার কি করে এক্স্যাক্টলি একজন অ্যাক্টরের, যেটার জন্যে থিয়েটারটা এতটা ভালোবাসার জায়গা হয়ে যায়, রাইট? অ্যান্ড অ্যাক্টিংয়ের টেকনিক্যালিটির দিক থেকে থিয়েটার আর অন স্ক্রিন, সেটা টেলিফিল্ম হোক, সেটা মুভিজ হোক, হোয়াট এভার ইট ইজ, ওটার এই দুটোর মধ্যে মূলত পার্থক্যটা কোথায় আসে? এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছে যে সিনেমাটা কিন্তু অভিনেতার মিডিয়াম নয়, সিনেমা ইজ দ্য ডিরেক্টরস মিডিয়াম। সিনেমাটা তৈরি করেন ডিরেক্টর, সিনেমাটা সম্পূর্ণভাবে দেখেন ডিরেক্টর। অভিনেতার কাজ হচ্ছে গিয়ে ডিরেক্টর যেটা বলছে আইডিয়ালি সেইটা করা, ঠিক আছে? এবারে তাতে কি হয়, আমি মানে এটা বললে আমার যারা অভিনয়ের সঙ্গে যুক্ত নয় তাদের জন্য ব্যাপারটা খুবই পরিষ্কার হয়ে যাবে যে কেন থিয়েটার ইজ অ্যান অ্যাক্টার্স মিডিয়াম অ্যান্ড সিনেমা ইজ এ ডিরেক্টর্স মিডিয়াম। এবার ধরো যে কোনো একটা গল্প ধরো, সেখানে তার একটা বিগিনিং মিডল এন্ড আছে। আমি যখন থিয়েটারে অভিনয় করছি, আমি শুধু সিনটা নয়, পুরো নাটকটা ফার্স্ট টু লাস্ট অভিনয় করছি। তার ফলে কি হচ্ছে, আমার ক্যারেক্টারের আর্কটা যেখান থেকে শুরু হচ্ছে আমি সেখান থেকেই শুরু করছি। তারপরে সে বিভিন্ন টানাপোড়েনের মধ্যে দিয়ে, যে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি সেটা করছি, লিটারেলি করতে করতে যাচ্ছি। প্রতিটা মুহূর্ত, প্রতিটা ইভেন্ট, প্রতিটা ইমোশন আই এম লিভিং দ্যাট। এবং মানে ধরো একটা সিন শুরু হচ্ছে, সে তখন ভালো মুডে আছে, তারপরে একজনের সঙ্গে কথা হতে হতে সে অ্যাজিটেটেড হয়ে যাচ্ছে, করে সে রেগে যাচ্ছে, রেগে গিয়ে সে কাঁদছে, কান্নার পরে তার একটা রিয়েলাইজেশন হচ্ছে, তারপরে সে সাবডিউ করছে নিজেকে।
এই পুরো জিনিসটা থিয়েটারে করার সুযোগ থাকে, যে আই অ্যাম লিভিং দ্যাট এন্টায়ার ইমোশন অ্যান্ড নট জাস্ট ইন দ্যাট ওয়ান সিন, দি এন্টায়ার প্লে ফার্স্ট টু লাস্ট আমি পুরোটার মধ্যে দিয়ে যাচ্ছি। সিনেমায় তো সেটা করার সুযোগ নেই। সিনেমায় আমাকে হয়তো কান্নাটা আগে করে নিতে হবে, তারপরে আমার হয়তো প্রথম পার্টটা শ্যুট হবে, তারপরে হয়তো মাঝখানের পার্টটা একটা অন্য জোনে, সেই জোনটা আজকে ধরছেই না ডিরেক্টর, তো আমাকে একটা অন্য দিন এসে ওইটুকু পার্ট করতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সবসময় যে সেটা হয় সেটা নয়। এবং ইন টোটালিটি সিনেমার ক্ষেত্রেও তো তাই, মানে আমি হয়তো মাঝখানটা আগে শ্যুট করছি, করে শেষটা তারপরে শ্যুট করছি, করে শুরুটা পরে শ্যুট করছি। তো অটোমেটিক্যালি ইউ আর নট লিভিং দি এন্টায়ার জার্নি অফ দ্য ক্যারেক্টার। কিন্তু থিয়েটারে ইউ আর ফার্স্ট টু লাস্ট যাচ্ছ, একদম বিগিনিং মিডল এন্ড ধরে। তো তার ফলে না ওইটা অটোমেটিক্যালি আমার মনে হয় একটা অ্যাক্টরের ভালো লাগার জায়গা হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে শুধু তাই নয়, যখন তুমি স্টেজে আছো, ওয়েন ইউ আর অ্যাক্টিং, ইউ আর দ্য বস। তোমাকে কেউ এসে বলবে না এই এক মিনিট এটা ঠিক হলো না, তুমি এইটা একটু এরমভাবে করো, কেউ বলতে পারবে না। সো ওয়াইল ইউ আর অন স্টেজ, হয়তো তোমার ডিরেক্টর তোমাকে, তুমি যদি শয়তানি করতে চাও, আমি বলছি, তোমার ডিরেক্টর হয়তো তোমাকে বলে দিয়েছে যে এই জায়গায় কিন্তু এইটা করবে না, কিন্তু তোমার মনে হচ্ছে ওটা ওখানে দরকার, তুমি ওটা করে দিলে, তোমাকে তো কেউ না বলতে পারবে না। সো অন স্টেজ ইউ আর দ্য বস। তো ওইটা একটা, এটা মানে একটু I'm talking about the lighter side of it. কিন্তু দ্যাট ইজ দ্য বেসিক রিজন ওয়াই অ্যাক্টার্স এনজয় ডুইং থিয়েটার মোর। থিয়েটার করতে আরও বেশি ভালো লাগে ওই কারণেই যে থিয়েটারটা একেবারেই অভিনেতার মিডিয়াম এবং সিনেমাটা অ্যাবসলিউটলি ডিরেক্টার্স মিডিয়াম। কামিং ব্যাক টু ইউ, অ্যান্ড আমি এবার তোমার মাথার ভেতরটায় ঢুকতে চাইছি। আচ্ছা, ইন টার্মস অফ তোমায় দেখেই, মানে অন্তত আমি ঐশীর কথা বলছিলাম, অ্যান্ড ফিউ অফ মাই ফ্রেন্ডস, ফিউ অফ মাই রিলেটিভস, মানে একটা কুইন্টেসেন্সিয়াল গুড বয় যেটা হয়, সেটার একটা তোমার ছাপ তো একটা আছেই, বাট ইউ আর আ ভেরি ভার্সেটাইল অ্যাক্টর অ্যান্ড ইউ অলওয়েজ ওয়ান্টেড টু বি আ ভার্সেটাইল অ্যাক্টর। সো এখন ধরো তুমি একটা চরিত্র পাচ্ছ উইচ ইজ ভেরি ডার্ক কম্পেয়ার টু আ রোল which is a bit comic, যেখানে ভূত দেখলে ভয় পেয়ে যাচ্ছ। ও ইয়েস, তুমি দেখেছো ওই ছবিটা? খুব একটা লোকে দেখেছে বলে মনে হয় না। সো দ্যাট ইজ দেয়ার। এবং একটা কোয়েন্টেসেন্সিয়াল গুড পারসন, দ্যাট ইজ অবভিয়াসলি দেয়ার। সো এই যে একটা ভার্সেটাইল হওয়ার জন্যে, হাউ ডু ইউ প্রিপেয়ার ফর আ ক্যারেক্টার? একটু কমপ্লিকেটেড প্রশ্ন। আমি এক একটা জিনিস আগে ধরে ধরে বলছি। সেটা হচ্ছে, প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল আমি একজন ভার্সেটাইল অভিনেতা হব, আমি একটা দারুণ স্টার হব, এই অ্যাটিটিউডটা আমার কোনো দিনই ছিল না। কারণ আমি সেদিনকেই একটা মনোজ বাজপাইয়ের ইন্টারভিউ দেখছিলাম এবং উনি ওখানে বলছিলেন যে তুমি যদি স্টার হতে আসো, সেটার চান্স কিন্তু অ্যাবসলিউটলি মিনিমাল। এই একটা ছোট্ট পার্সেন্টেজ মানুষ স্টার হয়, যাদেরকে দেখে মানুষ জামাকাপড় ছিঁড়ে ফেলছে টাইপের একটা উন্মাদনা হয়। কিন্তু তুমি যদি ভালো অভিনেতা হতে চাও, দ্যাট ইজ অ্যাচিভেবল। কিন্তু তার জন্য তোমাকে খাটতে হবে, তার জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর ট্রেনিং নিতে হবে এবং বুদ্ধি খাটাতে হবে। কারণ স্টার হওয়াটা ইজ মোর অ্যাবাউট লাক। তো এবারে বিষয়টা হচ্ছে, আমার প্রথম থেকেই উদ্দেশ্যটাই ছিল যে আমি একজন মানে ভালো অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। এবং আমি শুনতে চাই, মানুষ বলছেন যে গৌরব চক্রবর্তী ভালো অভিনয় করে, তো এইটাই আমার উদ্দেশ্য ছিল। তো আমি কখনোই ভীষণভাবে আমার ক্যারিয়ারকে কিউরেট করার চেষ্টা করিনি যে আমার এই ধরনের চরিত্র ছাড়া করা উচিত নয়, বা আমার মেন রোল ছাড়া করব না, এই ধরনের কোনো দিনই আমার উদ্দেশ্য ছিল না। আমি যে কাজটা করে আমার পপুলারিটি হয়, ফর্চুনেটলি আমার প্রথম কাজটা করেই একটা ম্যাসিভ পপুলারিটি তৈরি হয়, গানের ওপারে বলে যে সিরিয়ালটা হয়েছিল, সেইটা প্রদীপ্ত লাহিড়ির চরিত্রটা করে, এত ভালো লেখা, তার সঙ্গে এত ভালো গল্প, এত ভালো লেখা, এত ভালো ডিরেকশন, সবটা মিলিয়ে আর কি আমার চরিত্রটা ভীষণ পপুলার হয়। এবং আমার তখন মনে হয় যে আই হ্যাভ অ্যারাইভড, এবং মনে হয় যে মানুষ আমাকে চিনতে পারছেন, আমি বেশ একটা পরমাবির টাইপের কেউ একটা হতে পেরেছি। সেটা যে কতটা ভ্রান্ত ধারণা ছিল সেটা কয়েকদিন পরেই পরিষ্কার হয়ে গেল। কিন্তু হ্যাঁ, ওইটা হওয়ার পরেই আমার কাছে অফার আসে একই প্রডিউসারের কাছ থেকে, প্রসেনজিৎ চ্যাটার্জি একটা নতুন সিরিয়াল করছেন, যেটাতে
একটা আউট অ্যান্ড আউট ভিলেনের চরিত্রে অভিনয় করতে হবে, এবং আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাই। এবং সকলেরই ধারণা ছিল, মানে চ্যানেলের মনে হয়েছিল যে এইটা কি করে হতে পারে, প্রদীপ্ত লাহিড়ী করার পরে গৌরব চক্রবর্তীকে একটা ভিলেনের চরিত্রে মানুষ কি করে দেখবেন এবং ওই বা কী করে করবে। তো এইটা একটা, কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি ওয়াজ ভেরি ক্লিয়ার যে উনি আমাকেই চান ওই চরিত্রটায়। তার জন্যে স্ক্রিন টেস্ট হয়, লুক টেস্ট হয়, অনেক রকম কিছু হয়, কিছু সিন এনঅ্যাক্ট করা হয়, সেগুলো শ্যুট করা হয়, এবং করার পরে তারা রাজি হন এবং আমি সেই চরিত্রে কাস্ট হই। এবং একটা ম্যাসিভ ব্যাকল্যাশ হয় যখন ওই সিরিয়ালটা প্রথম এয়ার হয়। সিরিয়ালটার নাম ছিল অদ্বিতীয়া, ওটাও স্টারেই হতো। তো যেই আশঙ্কাটা স্টারের ছিল সেটা সত্যিই হলো, যে দর্শক মনে করলেন যে প্রদীপ্ত লাহিড়ী এত খারাপ মানুষ হতে পারে না। তখন আরও বেশি করে রিয়েলাইজ করলাম যে সিরিয়ালের পপুলারিটিটা সবসময় কিন্তু তোমার চরিত্রের পপুলারিটি, তোমার মানে অভিনেতা মানুষটার পপুলারিটি নয়। তো প্রদীপ্ত লাহিড়ীকে যখন রবি কিরণ চৌধুরী হিসেবে দর্শক দেখলেন, তখন একটা বিরাট ব্যাকল্যাশ হলো, এবং তখন সোশ্যাল মিডিয়া জাস্ট অ্যাবাউট মানে নেসেন্ট স্টেজে রয়েছে আর কি। এবং একটু দেখছি সোশ্যাল মিডিয়ায় লোকে লেখালেখি করছে, এবং সেটা প্রথম যখন আমার চরিত্রটা প্রথম ঢুকলো অদ্বিতীয়ায়, একটা মানে যে ধরনের লেখা লোকে লিখতে শুরু করলো, তখন তো ট্রোলিং বিষয়টা এস্টাবলিশ হয়নি আর কি, কিন্তু ইট ওয়াজ হার্ট ব্রেকিং। মানে আমার মন খারাপ হয়ে যায়, আমার ডিপ্রেশন হয়ে যায়, আমি প্রায় কান্নাকাটি লেভেলে চলে যাই আর কি, যে আমি কি এত খারাপ অভিনেতা যে মানুষ আমাকে নিচ্ছেই না। ধীরে ধীরে রিয়েলাইজ করি, মানে এটা বোঝাটাই খুব কঠিন যে এটা কি হয়, দর্শকের মনে কি চলে। তো তারপরে ধীরে 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 ওই সিরিয়ালটা চলতে থাকে, আমি নিজে অভিনেতা হিসেবে আরও ইমপ্রুভ করতে থাকি, আমি সেটা রিয়েলাইজ করি। মানে অবভিয়াসলি আমার আশেপাশে যারা ছিলেন তারা আমাকে গাইড করেছিলেন। করতে করতে দর্শকের মধ্যে একটা দারুণ ভালোবাসা তৈরি হয় রবি কিরণ চৌধুরীর জন্যে। তো তখন আমার মনে হয় যে লোকে কি বলছে অত ভেবো না, তুমি নিজের কাজটা মন দিয়ে করো, তুমি এসছো টু প্রুভ দ্যাট ইউ আর আ গুড অ্যাক্টর, ইউ হ্যাভ টু ডু ডিফারেন্ট কাইন্ডস অফ রোলস। এবং তাতে মানুষের ইনিশিয়াল ব্যাকল্যাশ হতে পারে, কারুর ভালো না লাগতে পারে, কারুর দারুণ লাগতে পারে, তাতে খুব একটা বয়ে যেও না, তুমি নিষ্ঠা নিয়ে নিজের কাজটা ভালো করে যাও, বাকিটা জাস্ট লিভ ইট টু ফেট। এবং তারপর থেকে সেইটাই করে গেছি। হ্যাঁ, এখন প্রদীপ্ত লাহিড়ীর ইমেজটা আমার সঙ্গে থেকে গেছে, সেটা খানিকটা সিরিয়ালটার পপুলারিটির জন্যেও, এবং খানিকটা আমি মানুষটা যেরকম সেটার জন্যে। আমি যেই ধরনের জীবনযাপন করি, আমি যে ধরনের মানুষ, আমাকে যারা চেনেন, আমাকে যারা দেখেন, তারা ওই ধরনের চরিত্রগুলোকেই আমার সঙ্গে অ্যাসোসিয়েট করেন। ইনিশিয়ালি আমার খুব মনে হতো প্রডিউসার ডিরেক্টররা কি একটু অন্যরকম ভাবতে পারে না, আমাকে একটু একটা ভিলেনের চরিত্রে কাস্ট করতে পারে না, আমাকে কি একটা অ্যাকশন চরিত্রে কাস্ট করতে পারে না, বা আমাকে কি একটা কমেডি চরিত্র দিতে পারে না। তারপরে পরের রিয়েলাইজেশন হয়েছে যে তারাও যখন কাস্ট করতে বসেন, তখন তাদের মাথায় ভালো ছেলে এলে আগে আমার কথাটা মনে পড়ে। এটা তো একটা বিরাট বড় পাওয়া, মানে এটাকে আমি ছোট করব কেন? প্রথমত আমি আমার অভিনয় দিয়ে ওই জায়গা তৈরি করেছি, দ্বিতীয়ত আমি আমার জীবনযাপন, আমি মানুষ হিসেবে আমি ভাবতে ভালোবাসবো যে আমি একজন সৎ মানুষ, আমি একজন ভালো মানুষ, যে কারণে লোকে ভালো মানুষ বলতেই আমার কথা মনে করে। তো এটা তো একটা কমপ্লিমেন্ট হিসেবে দেখাই যায়। এবং এইটা যত বেশি ভাবতে শুরু করি, তত আমার এই বিষয়ে মন খারাপটা কমতে থাকে। এবং আই এম ফরচুনেট যে আজকের দিনে দাঁড়িয়ে যখন শরৎচন্দ্রের পরিণীতায় শেখরের প্রয়োজন হচ্ছে, তখন আমার কথা ভাবা হচ্ছে। আবার একই সঙ্গে যখন আবার প্রলয়তে কানুর কথা ভাবা হচ্ছে, তখনও আমার কথা ভাবা হচ্ছে। তো দিস ইজ অ্যামেজিং। মানে আমি বিভিন্ন রকমের চরিত্র করতে পারছি। ইনফ্যাক্ট আমার এখন এই মুহূর্তে যে দুটো ছবি হলে চলছে, যেই সময় বসে আমরা এটা রেকর্ড করছি, সেই সময় বসে একেনবাবু হলে চলছে এবং তার সঙ্গে জকের ধন হলে চলছে। দুটোই ভালো চরিত্র। জকের ধনটা আরো একটু হিরোইক। সুবিমল অফ একেনবাবু ইজ স্লাইটলি মোর, একটু গ্রে আছে বলতে পারি, মানে যারা ছবিটা দেখেননি তাদের জন্য, বাকিটা ছবিটা দেখলে পরিষ্কার হবে। তো তার মধ্যেও কিন্তু একটা দারুণ সেপারেশন রয়েছে, দুটো চরিত্র কিন্তু আলাদা। তো আই এম রিয়েলি এনজয়িং মাইসেলফ। এবং আমি যে ধরনের কাজ পাচ্ছি, মানে এখন যে কাজটায় আমার এখন শুটিং চলছে, এটা একটা মানে একেবারে অন্য ধরনের চরিত্র পেয়েছি, এবং এরপরে যে কাজটা শুরু করব সেটাতে আরও একটা অন্য ধরনের চরিত্র পেয়েছি। তো মানে আমি
আই এম ভেরি ফর্চুনেট যে আমি যেটা করতে চেয়েছিলাম ক্যারিয়ারের শুরুতে সেটা ধীরে ধীরে হলেও একটা জায়গা সময় লেগেছে অফকোর্স, এবং আমার একটা অ্যাডভান্টেজ বলো ডিসঅ্যাডভান্টেজ বলো একটা প্রথম থেকেই ছিল যে আমার যা বয়স আমাকে দেখতে তার থেকে কম বয়সী লাগে। তো একটা সময় অবধি শুনতে হয়েছে যে হিরো হিসেবে কি করে ভাববো, তোকে বড় বাচ্চা লাগে। তো সেটা তো এখন যেরকম ঋতব্রতকে শুনতে হয় বা তো এইগুলো তো বয়সের ব্যাপার, এবং এটা মানে ইউ কান্ট ডু এনিথিং অ্যাবাউট ইট। কিন্তু এখন আমার মনে হয় যে আমি এমন একটা বয়সে এসে পড়েছি যখন একটা বিভিন্ন রকমের চরিত্রে আমাকে ভাবা যেতে পারে, এবং ডিরেক্টর প্রডিউসাররা ভাবছেন, এবং ফর্চুনেটলি আমি বাড়িতে বসে নেই। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল, আই এম ভেরি গ্রেটফুল। তো এখন এই যে অপরচুনিটিসগুলো আসছে, তো আমি ওটাই জানতে চাইছি যে এখন যখন একটা স্ক্রিপ্ট আসছে বা একটা ক্যারেক্টার আসছে, তোমার যে ইনিশিয়াল থট প্রসেস, প্রথমে তো ক্যারেক্টারটাকে তুমি পুরোটাকে স্পেকট্রামটা দেখার চেষ্টা করছো যে কোথা থেকে কি কেন এই ক্যারেক্টারটা কি করছে। আমি ঢুকতে চাইছি হচ্ছে তোমার সেই ক্যারেক্টারটায় ঢোকাটা, মানে হাউ ডু ইউ গেট ইন টু দ্য স্কিন অফ ইয়োর ক্যারেক্টার্স। ওকে, সো এটা হয়তো অনেকেরই শুনতে ভালো লাগবে না, কিন্তু আই এম আ ভেরি ইনস্টিংক্টিভ অ্যাক্টর। মানে আমি যে সবসময় যখন শট চলছে না তখনও চরিত্রের মধ্যে রয়েছি, আমি ওই চরিত্রটা হয়ে জীবনযাপন করছি, এইটা ঠিক আমি এই প্রসেসটায় বিশ্বাসী নই। এই প্রসেসটা হ্যাজ নট ওয়ার্কড ফর মি, আই হ্যাভ নেভার রিয়েলি ট্রাইড টু ডু দিস। আমার পুরো বিষয়টাই ভীষণ ইনস্টিংক্টিভ। আমি সেই মুহূর্তে যে ইমোশনটা জেনারেট হচ্ছে, সেই মুহূর্তে যেটা আমার ট্রুয়েস্ট ইমোশন, আমি সেইটাকেই ক্যামেরার সামনে মেলে ধরতে চাই। এবং সেটা বিভিন্ন চরিত্রের ক্ষেত্রে বিভিন্ন রকম থাকে, এবং তার জন্য আমার একটা হোমওয়ার্ক থাকে যে এই চরিত্রটার ব্যাকগ্রাউন্ডটা কী, এই চরিত্র কোথা থেকে আসছে, এই চরিত্রটা কী ধরনের তার জীবনযাপন হয়েছে, কীরকম ছোটোবেলাটা তার কীরকম ছিল, দ্যাট উইল ডিটারমিন ও কীভাবে কথা বলে, তার বেসিক আউটলুক টুয়ার্ডস লাইফ কী। মানে সুবিমল অফ একেনবাবু, সে বিদেশে পড়াশুনো করতে যেতে চেয়েছিল, তার একটা সার্টেন শিক্ষা রয়েছে, সে একরকমের একটা মানুষ হবে। আবার সবচেয়ে ড্রাস্টিক্যালি অপোজিট চরিত্র বলে বলছি, সেটা হচ্ছে যে কানু কোলে অফ আবার প্রলয়। তার ছোটোবেলাটা কেটেছে, তার বাবা মাকে সে বন্যায় হারিয়েছে, বন্ধুর সঙ্গে মিলে মানে বিভিন্ন রকমভাবে সে টাকা রোজগার করার চেষ্টা করেছে, বেঁচে থাকার জন্য যা করতে হয় করেছে, সেটা ভালো হোক খারাপ হোক সব করেছে। তো তার তো একটা মানে তার আউটলুক টুয়ার্ডস লাইফ আলাদা, তার কথা বলার ধরন আলাদা তো বটেই, কিন্তু তার বেসিক মস্তিষ্কটাই আলাদা। তো ওইটা বোঝা হয়ে যায় আমার কাছে প্রাইমারি অবজেক্টিভ, এবং সেইটা বোঝানোর জন্য ডিরেক্টর থাকেন, স্ক্রিপ্ট রাইটার থাকেন। তারা কী ভেবে, স্ক্রিপ্ট রাইটার কী ভেবে চরিত্রটা লিখেছে, কী ভেবে একটা পার্টিকুলার ডায়ালগ লিখেছে, ডিরেক্টর কীভাবে দেখছে সে এই সিচুয়েশনে কী করতে পারে কী করতে পারে না, এই ধরনের আলোচনাগুলো আমি করি উইথ দ্য ডিরেক্টর, উইথ দ্য স্ক্রিপ্ট রাইটার, এবং তাতে আমার মাথায় একটা পরিষ্কার আইডিয়া তৈরি হয় যে আমি কিভাবে অ্যাপ্রোচ করব চরিত্রটাকে। এবং সো দ্যাট হ্যাজ বিন মাই প্রসেস। আমি কখনোই ভীষণভাবে চরিত্রটা হয়ে উঠলাম সেইটা অবজেক্টিভ থাকেনি। মানে আমার ট্রেনিং যেটা ছিল, আমাকে যারা অভিনয় শিখিয়েছেন তাদের মধ্যে আমার বাবা আছেন, আমার পিসেমশাই, আমার পিসি, যারা থিয়েটারে আমাকে অভিনয় শিখিয়েছেন, তো তারা সবসময় বলেছেন যে কখনোই চরিত্রটা হয়ে যেও না। মানে এই চরিত্রের জায়গায় যদি তুমি থাকতে, মানে নট জাস্ট ইন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন, এই চরিত্রটার জায়গায় যদি তুমি থাকতে ছোট থেকে বড় হওয়ায়, তাহলে তুমি কিভাবে রিয়্যাক্ট করতে সেইটা করো। এইটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। কিন্তু মানে আমি তো কানুর ছোটোবেলাটা দেখিনি, কিন্তু আমি ইম্যাজিন করতে পারি। এবং আমি যদি দেখতাম আমার বাবা মা বন্যায় ভেসে গেল এবং আমি কোনোভাবে বেঁচে থাকতে চাই, তাহলে আমি কি করতাম। সো দ্যাট ইজ দ্য ওয়ে মাই মাইন্ড ফাংশনস। আমি এইভাবে চরিত্রগুলোকে অ্যাপ্রোচ করি, এবং সেই কারণেই আমি চরিত্রটা হয়ে থাকি শুধুমাত্র অ্যাকশন আর কাটের মাঝখানটায়, বাকি সময়টায় আমি গৌরব হয়েই থাকি। আমার অনেক কটা জিনিস মানে জানার ইচ্ছে হয়, তো খুব বোকা বোকা হয়তো শুনতে লাগবে প্রশ্নগুলো, বাট এই যে ইনস্টিংক্টিভ অ্যাক্টর তুমি যে বললে, অ্যাকশন হচ্ছে, প্লেটা করছো অ্যান্ড কাট হচ্ছে, তুমি বেরিয়ে গেলে সিন থেকে। এবার আমি কয়েকটা জায়গায় কয়েকজনকে রাদার শুনেছি যে ওনাদের এন্টায়ার অ্যাক্টিং ক্যারিয়ারে যতগুলো ক্যারেক্টার ওনারা প্লে করেছেন,
তার কিছু কিছু অংশ থেকেই যায়। তোমার ক্ষেত্রেও কি সেটা হয় যে এতগুলো ক্যারেক্টার, নট নেসেসারি এভরি ক্যারেক্টার, বাট কয়েকটা ক্যারেক্টারে কিছুটা ছাপ তোমার মধ্যে থেকে যায়, এটা কি হয়? তো আমি ভীষণই পার্সোনালি বলতে পারি আমার সঙ্গে যা হয়েছে সেটা হচ্ছে যে আমি তো যেরকম তোমাকে বললাম আমি তো চরিত্রটা হয়ে থাকি না। আমার নিজ জীবনে ওই চরিত্রের ছাপ সেইভাবে পড়ার কথা নয়, কিন্তু পড়ে। আমি বুঝতে পারি কীরকমভাবে পড়ে, যে আমি যখন যেই চরিত্রটা করছি, আমার যখন যেই শুটিংটা চলছে, আমি প্রায় সারাক্ষণ ওই চরিত্রটা নিয়ে ভাবছি। সেটা খানিকটা সাবকনশিয়াসলিও, মানে আমি যে সবসময় ভাবছি আমি এই চরিত্রটা কীভাবে করব, কালকে শটটা কীভাবে দেবো, এটা নয়, কিন্তু ওই চরিত্রটা আমার মধ্যে রয়েছে। আমি আমার অবচেতনে আমি ভাবছি যে তাহলে এই সিনটায় এই চরিত্রটা যেটা করছে এটা কেন করছে, এটা কি হচ্ছে, এর চিন্তাভাবনাটা কি। তো এইটা করতে গিয়ে না ও হয়তো চরিত্রটা হয়তো ভেতরে বাস করতে থাকে, মানে যারা বলে যে আমার ভেতরে চরিত্র বাস করে তারা হয়তো ওই সেন্সেই বলে যে সারাক্ষণই যেহেতু ওই কাজটা এখন রোজ চলছে। আমি আজকে সকাল 7টায় শুটিংয়ে গেছি, আমি রাত্রি 10টায় বাড়ি ফিরেছি। আমি ওই চরিত্রটা নিয়েই সারাক্ষণ ছিলাম। রাত্রি 10টায় বাড়ি ফিরে আমি হয়তো খাওয়া দাওয়া করে বা স্নান করে বা ডাইরেক্টলি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেছি, আমি আবার শুটিংয়ে গেছি। আমি তো সারাক্ষণই ওই চরিত্রটা নিয়ে ভাবছি, তো আমার সময় নেই টু ডু এনিথিং এলস। তো সেই জায়গার থেকে হয়তো সেই চরিত্রের স্টেট অফ মাইন্ডটা খানিকটা অভিনেতার মধ্যে থেকে একটা তার একটা বহিঃপ্রকাশ হয় কি না জানি না, কিন্তু থাকে হয়তো। তার কারণ চরিত্রটা হয়তো থাকছে না, কিন্তু চরিত্রটার ভাবনাটা অভিনেতার মনে থাকছে। তো সেইটা আমি ফিল করি। সেটা যে সবসময় হয় সেটা বলবো না, কারণ অনেক সময় কি হয়, আমি যে চরিত্রটা করছি সে হয়তো ভীষণই আমার মতো। মানে ধরো জকের ধনের কুমার, সে তো বেসিক্যালি আমি যদি একটা অ্যাডভেঞ্চারে যেতাম যেটা হতো ঠিক সেটাই হচ্ছে। তো আমাকে সারাক্ষণ একটা প্রচণ্ড ভাবতে হচ্ছে যে ওর অবচেতনে কী চলছে, আমি একটু এটা চিন্তা, সেটা হচ্ছে না। মানে আই অ্যাম বেসিক্যালি লিভিং দ্য ক্যারেক্টার ইন রিয়েল লাইফ, বিকজ আই অ্যাম মেবি আই অ্যাম কুমার। তো কিছু চরিত্রের ক্ষেত্রে সেটা থাকে, কিন্তু কিছু চরিত্র যারা একটু কমপ্লেক্স চরিত্র, যাদেরকে বুঝতে একটু সময় লাগে, যাদের এখানে আমি ছোট লোকের কথা বলবো। কবিদার সঙ্গে একটা সিরিজ করেছিলাম জি5-এর জন্য, ছোট লোক বলে। ভেরি কমপ্লেক্স ক্যারেক্টার, মানে সে হয়তো আমি, কিন্তু সে তার এমন একটা বাড়ির অ্যাটমসফিয়ারে বড় হয়েছে সে, কিংবা সে এমন একটা ঘটনায় জড়িয়ে পড়েছে যেটা তার হাতের বাইরে চলে গেছে সব কিছু। তো সে একটা প্রচণ্ড টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। তো এই ধরনের চরিত্র করার সময় তখন একটু এই চরিত্রগুলো মাথার মধ্যে থাকে, সারাক্ষণই থাকে হয়তো। এই যে এখন আমরা যে বসে কথা বলছি, তোমার যে লাস্ট কয়েকটা মাস যা শিডিউল গেছে সেটার একটুখানি আমি বুঝতে পেরেছি। মানে একটা প্রচণ্ড হেকটিক শিডিউল যায়। আমার মনে হয়, আমি মেবি কমপ্লিটলি ভুল, বাট আমার মনে হয় যে সবারই দেয়ার আর গুড ডেজ, দেয়ার আর ব্যাড ডেজ। তো আই এম শিওর সেটা সবার ক্ষেত্রে হয়। সো ধরো অন আ ব্যাড ডে বা অন আ ব্যাড ফেজ, যেখানে তুমি ইউ আর নট ফিলিং গুড, বা তুমি একটু হয়তো ফ্লাস্টার্ড হয়ে আছো, আদৌ হও কি না আমি জানি না, মানে আই এম জাস্ট আস্কিং আউট অফ কিউরিওসিটি। অন আ ব্যাড ডে হাউ ডু ইউ, ধরো শ্যুট আছে, তোমায় যেতে হবে, হাউ ডু ইউ চ্যানেলাইজ এভরিথিং? মানে ইউ আর সেইং যে আমার হয়তো পার্সোনাল লাইফে ইটস আ ব্যাড ডে, মেবি পার্সোনাল লাইফ, মেবি প্রফেশনাল লাইফ, মেবি ইউ আর নট হ্যাপি অন দ্যাট পার্টিকুলার ডে মেবি, বা একটা ফেজ যাচ্ছে মেবি পার্সোনাল রিজনের জন্য, যেটা কোথাও না কোথাও তোমাকে একটু আপসেট করছে, সেটা ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো থাকছে। তো ওরকম যখন একটা ফেজ যায়, হ্যাঁ, হাউ ডু ইউ ব্যালেন্স এভরিথিং আউট? I don't think a professional can actually afford to have bad days. মানে তোমার হয়তো নিজ জীবনে কোনো একটা অশান্তি চলছে, বা হয়তো ইটস আ ব্যাড ডে, হয়তো তোমার পরিবারের কেউ হাসপাতালে আছে, কিন্তু তুমি যখন শুটিং করতে যাচ্ছ তুমি সেটাকে অ্যাফেক্ট করতে দিতে পারো না তোমার কাজটাকে, তাহলেই তুমি তোমার কাজের প্রতি অসৎ হচ্ছ। তো আমার
বক্তব্য সবসময় সেটাই থেকেছে যে আমি কম্পার্টমেন্টালাইজ করার চেষ্টা করেছি, যে আমি হয়তো শটের আগে পরে চিন্তা করছি, ফোন করছি, কারোর সঙ্গে কোনো অশান্তি হচ্ছে, কিছু একটা হচ্ছে, কিন্তু ওয়াইল আই এম অন সেট তখন আই ক্যানট লেট দ্যাট এফেক্ট মি। এবং এটা বাবার কাছে একটা গল্প শুনেছিলাম, এটা কতটা সত্যি কতটা এক্স্যাক্ট বলতে পারছি আমি জানি না, কিন্তু এটা আমাকে ভীষণভাবে ছুঁয়েছিল। এটা মানে যারা অরিজিনাল ঘটনাটা জানেন তারা হয়তো আমাকে শুধরে দিতে পারবেন। সেটা হচ্ছে জহর রায়ের একটা গল্প শুনেছিলাম। সেটা হচ্ছে যে জহর রায় শুটিংয়ে যেতেন এবং শুটিং প্যাক আপ হয়ে গেলে একটা যাতায়াতের জন্যে একটা প্রোডাকশনের তরফ থেকে কি বলে যেন ওটাকে, একটা সার্টেন পরিমাণ টাকা দেওয়া হয়, এখনও দেওয়া হয়, যে ফর ইয়োর কমিউট। তো সেইটা তুমি চাইলে নিতে পারো, চাইলে না নিতে পারো, এরকম একটা ব্যাপার। তো এবার জহর রায়ের ক্ষেত্রে কী হতো, উনি ওটা সাপোজিডলি, আমি আবারও বলছি, আমি যদি ভুল হই আমাকে শুধরে দেবেন, আমি যে গল্পটা শুনেছি সেটা হচ্ছে জহর রায় নাকি ওটা নিতেন, কিন্তু তারপরে গেটের কাছে দাঁড়িয়ে থাকতেন, কেউ একটা গেলে তার সঙ্গে একটু কোথাও অবধি এগিয়ে যেতেন, তারপর সেখান থেকে হি উড টেক সামথিং ব্যাক টু হিজ হোম। তো এইটা নিয়ে সকলেই খুব ঠাট্টা ইয়ার্কি করতো যে জহরদা তো এরকম করেন। তো এরকম হতে 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 সবাই খুব ওটাকে মজার ছলেই নিত। তো একদিন উনি শুটিংয়ে এসছেন, একটু তাড়াতাড়ি করতে হবে, আজকে আমার একটু বেরোনোর আছে। বলছে হ্যাঁ এই তো এক্ষুনি একটা শট আছে, এটা হয়ে গেলেই ছুটি। তো শট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে উনি বেরিয়ে বলছে আমাকে একটা ট্যাক্সি ডেকে দিবি। তো বলেছে ট্যাক্সি কেন, আরে দাঁড়িয়ে যান না, এটা এক্ষুনি তো কেউ একটা বেরোবে, তার সঙ্গে চলে যাবেন। বলছে না, আমার মেয়েটা আজকে সকালে মারা গেছে, তো আমি একটু শ্মশানে যাব। সো হোয়াট হি ডিড ইজ, ওনার বাড়িতে যে সিচুয়েশনটা চলছে সেটা উনি জানতেই দেননি যে হি ইজ গোয়িং থ্রু দিস ইন হিজ লাইফ, অ্যান্ড হি কেম লাইক এ ট্রু প্রফেশনাল, হি ডিড হিজ জব, দেন হি ওয়েন্ট ব্যাক অ্যান্ড ডিড হোয়াট হি হ্যাড টু। তো এই জিনিসটা আমাকে ভীষণ টাচ করেছিল। এটা আমি ঠিক বললাম কি না আমি জানি না, আমি যদি ভুল বলি আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু হোয়াট এভার ইট ইজ, এই ঘটনাটা আমার সঙ্গে থেকে গেছে এবং ভীষণভাবে টাচ করেছে আমাকে। এবং আমার মনে হয়েছে যে তোমার নিজ জীবনে যাই ঘটে যাক না কেন, কাজের জায়গায় অসৎ হওয়ার কোনো দের ইজ নো এক্সকিউজ ফর ইট। মানে এইটা আমি জানতাম না, তো মানে অ্যাট দিস মোমেন্ট আই এম ভেরি টাচড, মানে এই গল্পটা শুনে। আমারও শোনা গল্প। এবার গৌরবদা, আমি তোমার ব্যাপারে আরও জানবো, বাট কয়টা ছবির মাধ্যমে। আচ্ছা। তো আমার এখানে দ্য পিকচার জোন বলে একটা সেগমেন্ট আছে, ওকে, যেখানে আমি আমার গেস্টদেরকে না দেখিয়েই তাদের ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক হোক কয়েকটা ছবি আমি নিই, যেটা আমার মনে হয় ওই ছবিটার সাথে কোনো এক্সপিরিয়েন্স বা কোনো আড্ডা বা কিছু জড়িত থাকতে পারে। সেটা আমরা দেখাই ওয়ান বাই ওয়ান অ্যান্ড উই ডিপ ডাইভ ইন টু দ্য পিকচার্স। ওকে, সো প্রথম ছবিটা দেখি। আরে বাবা, এটা একটা বিউটিফুল পিকচার বাই দ্য ওয়ে। থ্যাংক ইউ। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ার্ল্ড ফর মি। মানে আমার বউ, আমার বাচ্চা, আমার এন্টায়ার পৃথিবী এখন তাই। আমার ফ্যামিলি হ্যাজ অলওয়েজ বিন ভেরি, মানে আমার কাছে পরিবারের ইম্পর্টেন্সটা ভীষণই মানে একটা আমার জীবনের সিংহভাগ নিয়ে রেখেছে। এবং সেটা বাবা মার শিক্ষা বলবো, বাবা মার জন্যই হয়েছে। এবং বাবা মা এখনও, আমার বাবা মা, রিধিমার বাবা, আমরা সকলে মিলে উই সাচ এ ক্লোজ নেট ফ্যামিলি। অ্যান্ড আমার ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে, রিধিমার ভাই এখন বিদেশে থাকে, ভাইয়ের বউ, তো এরা এই পুরো পরিবার বিষয়টা আমার কাছে ভীষণই একটা ইম্পর্ট্যান্ট জিনিস। এবং এর জন্যে আমি এরকমও হয়েছে যে আমাদের রিধিমার দাদু দিদাকে নিয়ে আমাদের বেড়াতে যাওয়ার কথা ছিল, এবং সেটা বহুদিন আগে থেকে ঠিক করা ছিল। এবং ঠিক সেই সময় একটা দারুণ ছবি আসে আমার কাছে যে এই ছবিটায় পাঠ করতে হবে। তো আমি বললাম আমি তো করতে পারবো না, কারণ ওই সময় আমার একটা ফ্যামিলি অব্লিগেশন রয়েছে। তো বললো তুমি কাজ ছেড়ে দিচ্ছ ছুটিতে যাবে বলে? আমি বলছি না, বুঝতে ভুল করছো, কাজ ছেড়ে দিচ্ছি ছুটিতে যাবো বলে না, কাজটা ছেড়ে দিচ্ছি কারণ রিধিমার দাদু দিদার সঙ্গে আর কোনো দিন বেড়াতে যাওয়ার সুযোগ হয়তো পাবো না। তো আমার কাছে সেইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট।
তো আমার কাছে ফ্যামিলি ইজ অলওয়েজ বিন ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটাকে বলে না, এইটা সবসময় আমি যতটা নিষ্ঠা নিয়ে, যতটা সৎভাবে আমার কাজটা করি, ততটাই আমার ফ্যামিলির প্রতি আমার দায়িত্ব বলো বা আমি যে সময়টা দিতে পারি বলো, সেইটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। এবং আমি যেই কারণে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন তোমাকে টেলিভিশনে এক্ষুনি দেখতে পাচ্ছি না, আমার কাছে টেলিভিশনের কিছু অফার এসছে, কিন্তু আমি টেলিভিশনটা এই মুহূর্তে করতে চাইছি না এই কারণেই যে আমার ছেলেটা খুব ছোট এবং এই সময়টা আর ফিরে আসবে না। ও যখন স্কুলে যাওয়া শুরু করবে, 4-5 বছর বয়স হয়ে যাবে, তারপরে ভেবে দেখা যায়। কিন্তু এই সময়টা, দিস টাইম উইল নেভার কাম ব্যাক। এবং এই সময়টা আমি যতটা ওকে দিতে পারবো, এমনিতেই তো শুটিংয়ের জন্য আমি 15-20 দিন আউটডোরে থাকলাম, কিছু ওর ডেভেলপমেন্টাল স্টেজের কিছু মাইলস্টোন মিস করে গেলাম, এটা তো হতেই থাকে, দিস ইজ পার্ট অফ আওয়ার জব। কিন্তু যতটা পারি সেই সময়টা দেওয়ার চেষ্টা করি এবং আই উড লাইক টু বিলিভ আই হ্যাভ বিন সাকসেসফুল। ধীরের আসার পর তোমার মধ্যে কি কোনো চেঞ্জ এসছে? তুমি কি কিছু বুঝতে পারছো যে? ভীষণ অনেক রকম চেঞ্জ এসছে। আই হ্যাভ বিকাম মোর রেসপন্সিবল, মানুষ হিসেবে রেসপন্সিবল হয়ে গেছি, ফাইন্যান্সিয়ালি রেসপন্সিবল হয়েছি অনেক। দুম করে একটা ফোন কিনে ফেললাম, দুম করে একটা ল্যাপটপ কিনে ফেললাম, দরকার নেই হয়তো, সেইগুলো বন্ধ হয়েছে। এবং আমি অনেকটা ম্যাচিওর করে গেছি মানুষ হিসেবে ধীর জন্মানোর পর থেকে। এবং তার কৃতিত্ব ধীরেরই, মানে ধীর আসার পরেই এই 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 রিয়েলাইজেশনটা হয়েছে, এই চেঞ্জটা হয়েছে নিজের মধ্যে। এবং প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় বিভিন্ন স্টেজ অফ দ্যার লাইফ, সে যখন প্রথম চাকরি জয়েন করে তার মধ্যে একটা চেঞ্জ আসে, সে যখন বিয়ে করে তার মধ্যে একটা চেঞ্জ আসে, সে যখন প্রথম বাবা হয় তখন একটা চেঞ্জ আসে। তো এই বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে মানুষ যায়, তো আমি একটা সেরকম স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। তুমি অনেক জায়গায় তোমার আর ঋদ্ধিমাদির করে দেখা হয় থেকে শুরু করে এভরিথিং তুমি বলেছো, তো সেটা আমি আর জিজ্ঞেস করতে চাইছি না। বাট আমি ঋদ্ধিমাদিকে একটা জিনিস বলতে চাইছি যে ঋদ্ধিমাদি, যদি তোমার এই এপিসোডটা ভালো লাগে তাহলে আই উড লাভ টু ব্রিং ইউ অন দিস সিট অ্যান্ড তোমার স্টোরিটা আমি জানতে চাই। বিকজ হ্যাঁ, মজার হবে। কারণ একটা জিনিস তুমি বলছিলে গাড়িতে, আমি জানি না সেটা বলাটা ঠিক হবে কি না, বাট হুইচ ইজ ট্রু যে আফটার বিং আ প্যারেন্ট, অন্তত ইন্ডাস্ট্রিতে একটি পুরুষকে যেরকমভাবে দেখা হয়, সেরকমভাবে ভেরি আনফর্চুনেট। মানে আমাকে কেউ কিন্তু ধীর জন্মানোর পরে এসে জিজ্ঞেস করেনি তুমি কি আবার কাজ করা শুরু করেছো, নাকি তুমি বাড়িতেই সময় দিচ্ছ, কেউ জিজ্ঞেস করেনি। বরং যখন শুনেছে আমি প্যাটার্নিটি লিভ নিয়েছিলাম একটা ধীর জন্মানোর আগেই, তো আমি 3 মাস মতো কাজ করিনি, স্বেচ্ছায় করিনি। আমি সেই সময়টা ঋদ্ধিমাকে দিতে চেয়েছিলাম, কারণ শি ওয়াজ ইন অ্যান অ্যাডভান্স স্টেজ অফ প্রেগনেন্সি। এবং তারপরে ধীর জন্মালো, সেই সময়টাও আমি বাড়িতে থাকতে চেয়েছিলাম। তো আই হ্যাড টেকেন আ প্যাটার্নিটি লিভ। তাতে লোকে এত শকড হয়ে গেল, কিছু লোক। তারপরে যখন কাজ আবার এলো, কেউ আমাকে একবারও জিজ্ঞেস করলো না তুমি কি আবার কাজ করতে চাও, কেউ জিজ্ঞেস করেনি। কিন্তু ঋদ্ধিমাকে এখনও, ধীরের প্রায় 2 বছর বয়স হয়ে গেল, এখনও লোকে জিজ্ঞেস করে তুমি কি কাজে ফিরছো, তুমি কি কাজে ফিরেছো, তুমি কি আবার কাজ করতে চাও। ওয়াই দিস ডিসপ্যারিটি? বাড়ি সামলানো, ছেলে সামলানো কি শুধুমাত্র মেয়ের দায়িত্ব? আমার তো সেটা মনে হয় না। এবং আমরা প্রথম থেকেই দুজনে ইকুয়াল রেসপন্সিবিলিটি নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, কিছু জিনিস মাই করতে পারেন, সেইটা তো বায়োলজিক্যালি ডিটারমিন্ড, ওটা কিছু করার নেই। কিন্তু বাকি সব কিছুতে, মানে ইফ উই ডিভাইড রেসপন্সিবিলিটিস, আমার মনে হয় তাহলে ব্যাপারটা খুব সহজ হয়ে যায় এবং কোনো একজনের ঘাড়ে সমস্ত দায়িত্বটা গিয়ে পড়ে না। তো সিমিলারলি কাজের ক্ষেত্রেও কোনো একজনই শুধুমাত্র কাজ করবে, রোজগার করবে, আরেকজন বাড়িতে থাকবে। সে যদি স্বেচ্ছায় সেটা করতে চায়, নাথিং লাইক ইট, মানে সেটা তার ইচ্ছে। মানে আমি তো সেটাকে কখনো, আই এম নট ডিমিনিং দ্যাট। কিন্তু সে যদি কাজ করতে চায়, সেইটাকে একটা, এইবারে ঋদ্ধিমা ঘোষের একটা কামব্যাক হবে, এই বিষয়টা, এটা নিয়ে অ্যাকচুয়ালি বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির হিরোইনরা অনেক কথা বলেছেন যে কেন কামব্যাক কেন হতে হবে, আই ওয়াজ নেভার গন। তো এই বিষয়টা, এবং আমার যেটা চোখে আঙুল দিয়ে ভীষণভাবে লোকে দেখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে ঋদ্ধিমাকে এসে আমার সামনে জিজ্ঞেস করেছে তুমি কি কাজে ফিরছো, তুমি কি কাজে ফিরতে চাও। কই, আমাকে তো কেউ এটা জিজ্ঞেস করেনি। তো আমার এই ডিসপ্যারিটিটা খুব খুব গায়ে লেগেছে এবং আই ফাইন্ড ইট ভেরি ভেরি ডিমিনিং, ভেরি ভেরি উইয়ার্ড। মানে এটা কাম্য নয়। এই ছবিটা
তোমার কাছে যেটা তুমি বললে, দিস ইজ ইয়োর ওয়ার্ল্ড, ইয়েস, we all adore you, we all adore this, and এই যে তুমি বললে না যে তোমার কাছে দ্য ফ্যামিলি ইজ ইয়োর ওয়ার্ল্ড, সেটা দেখে বোঝা যায়। মানে একটা স্লাইট সেন্স অফ এনাক্টমেন্টও যারা করে সেটা এমন ধরে ফেলা যায়, দিস ইজ জাস্ট পিওর লাভ, পিওর ফ্রেন্ডশিপ, অ্যান্ড দ্যাট ট্রান্সেন্ডস in the way you speak, in the way she speaks, and ওই কানেকশনটা দেখে, মানে আমরা কেউ পার্সোনালি চিনি না, হয়তো আমরা ছবি দেখছি, ভিডিও দেখছি, বাট দ্যাট ট্রান্সেন্ডস। থ্যাংক ইউ, তো থ্যাংক ইউ। তাহলে নেক্সট ছবিটায় যাই। আহা, এইটা দেওয়ার কারণটা আমি তোমায় বলছি, কারণ তোমার জঙ্গলটা খুবই প্রিয়, আমার জঙ্গলটা খুবই প্রিয়। মানে আমি যদি কাউকে পাই এই সিটে যার জঙ্গল ভালোবাসে, আমি একটা পুরো এপিসোড করে নিতে পারি ক্যা সেটা বাত নিয়ে। হ্যায়। আরে আমার ভীষণ প্রিয়, ভীষণ। ধীরকে জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য আমি একদম মানে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। তো আমি এই ছবিটায় তোমায় আটকাতে চাইছি না। জঙ্গলটা যে ম্যাজিক, যে তুমি 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 জাস্ট জঙ্গল নিয়ে কথা বলো। তো এই বিষয়, এই ভালোবাসাটার জন্যে সম্পূর্ণভাবে দায়ী আমার বাবা মা। আমার বাবা আরও বেশি করে, কারণ বাবার জঙ্গলের ভালোবাসাটা মানে ম্যাসিভ। মানে বাবা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে বসে থাকতে পারেন ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ। মানে ওইটা হচ্ছে বাবার আইডিয়াল জায়গা। এবং মানুষের থেকে জন্তু জানোয়ারকে অনেক বেশি ভালোবাসেন বাবা। এবং সেই জায়গার থেকেই আমাদের খুবই অল্প বয়স থেকে জঙ্গলের প্রতি ভালোবাসা, ওয়াইল্ড অ্যানিমালসদের প্রতি ভালোবাসা, এইটা তৈরি করেছেন, নার্চার করেছেন এবং তার কারণগুলো বুঝিয়েছেন যে কেন নেচার কনজারভেশন, প্রেজার্ভেশন ইজ ইম্পর্ট্যান্ট। এই জিনিসগুলো মানে প্রাইসলেস শিক্ষা ছোটোবেলার থেকে পেয়ে এসেছি এবং সেইটা কোথাও একটা ভেতরে রয়ে গেছে, যেই কারণে। এবং আমি ভেরি ফর্চুনেট যে আমার বউও একই রকমভাবে জঙ্গল ভালোবাসে এবং আমরা সুযোগ পেলেই বেড়াতে চলে যাই, জঙ্গলেই চলে যাই। ইনফ্যাক্ট ধীর জন্মানোর পরে যেতে পারিনি, কারণ এই বয়সে ওকে নিয়ে জঙ্গলে যাওয়া মানে ওকেও কষ্ট দেওয়া, এবং ইটস নট দি আইডিয়াল ওয়ে। মানে জঙ্গলে গিয়ে তো একটু সাইলেন্টলি অবজার্ভ করতে হয়, সেইটা ওর থেকে এক্সপেক্ট করাটা এখন অন্যায়। ওর এখন যে বয়স, এই বয়সে ওর চিৎকার চেঁচামেচি, দৌড়ঝাঁপ এইটাই করার কথা। যখন ওর বোঝার ক্ষমতা হবে, আমাদেরও যখন 5-6 বছর বয়স হয়েছিল, তারপরে বোধহয় প্রথম আমরা বেড়াতে যাই। আমার মনে আছে প্রথম আমরা বেতলার জঙ্গলে গেছিলাম 95 না 96-এ। ওই আমার প্রথম জঙ্গলে যাওয়া। তো আই এম লুকিং ফরওয়ার্ড টু টেকিং ধীরকে নিয়ে এবং ধীরের দাদুকে নিয়ে একসঙ্গে একটা বেশ জঙ্গলে ঘুরতে যাওয়ার যদি করা যায়, দ্যাট উইল বি আইডিয়াল। আমার জঙ্গলের পারসেপশন চেঞ্জ হয়ে যায় একটা ট্রিপের পর। প্রথমবার যখন, প্রথম 1-2বার যখন যাই, তখন হচ্ছে জাস্ট জিপে উঠলাম, একটু চোঁচো করে ঘোরার মতো করে ঘুরলাম, আর কি দেখলাম বাড়ি চলে এলাম, এইটা। বাট একটা ট্রিপের পর যেখানে যাদের সাথে যাই তারা হচ্ছে প্রপার মানে জঙ্গলটায় যান, এবং তারা যান বাঘ ট্র্যাক করতে, মানে আমি দেখবো বাঘ। তো যখন সেই ট্রিপটায় আমি যাই, আমার পুরো মাথা ঘুরে যায়। মানে এটা কি, মানে এটা তো ম্যাজিক। আমার পাহাড়, বিচ আমি হয়তো যাই, বাট জঙ্গলের যে মজাটা সেটা আমি কোথাও পাই না। আর সেইখানে ওই ট্রিপটায় আমরা 13টা বাঘ, একটা লেপার্ড দেখি। ও মাই গড! ইন 7 days। কোন জঙ্গল? এটা কানহা আর বান্ধবগড় দুটো একসাথে। তো তোমার কি মনে আছে দ্য ফার্স্ট টাইম তুমি একটা বাঘ যখন জঙ্গলে দেখছো, সেটার এক্সপিরিয়েন্স? খুবই ছোট ছিলাম। বান্ধবগড়ে প্রথম বোধহয় চার্জার বলে একটা বাঘ ছিল তখন, ইফ আই এম নট রং। বান্ধবগড়ে, মধ্যপ্রদেশ তো বটেই। তো চার্জার ওয়াজ দ্য কিং অফ দ্য জঙ্গল তখন। ও ছিল হচ্ছে সবচেয়ে বড় মেল টাইগার ইন দ্য ফরেস্ট, এবং তাকে দেখার জন্য একটা মানে হুলস্থুল পড়ে যেত। আমার মনে আছে আমরা জিপসিতে করে ঘুরছিলাম এবং একটা জায়গায় এসে আমাদেরকে বলা হলো এই ঝোপের মধ্যে চার্জার বসে আছে। তো এবার চোখ দিয়ে তো কিছু দেখতে পাচ্ছি না, এমনি ফোলিয়েজের কভার, তার মধ্যে ভেতরে বসে রয়েছে। তো বাবা নিজের ক্যামেরাটা দিয়ে আমাদের চোখে লাগিয়ে আমাদেরকে দেখালেন, আর ওই প্রথম একটা ওয়াইল্ড টাইগার দেখলাম। আই উইল নেভার ফরগেট। অত বড় একটা মাথা, একটা
বাঘের, ওটা মানে ওটা যে কি অদ্ভুত একটা ফিলিং, মানে সেটা বলে বোঝানো খুব মুশকিল। এবং তারপরে একাধিকবার বাঘ দেখেছি, অনেকগুলো জঙ্গলে দেখেছি, কিন্তু ওই প্রথম দেখাটার মধ্যে একটা অদ্ভুত অদ্ভুত ভালো লাগা। এবং আরেকটা জিনিস হতো, আমাদেরকে বাবা প্রথমেই বলে দিতেন, শোনো আমরা কিন্তু জঙ্গলে বাঘ দেখতে যাচ্ছি, আমরা কিন্তু জঙ্গলটা উপভোগ করতে যাচ্ছি। তো আমাদের প্রধান উদ্দেশ্য যদি বাঘ দেখা হয় তাহলে কিন্তু আমরা জঙ্গলটা উপভোগ করতে পারবো না। সো ডু নট বি ইন দ্যাট মেন্টাল স্টেট যে আমি বাঘ দেখতে যাচ্ছি, জঙ্গলটা উপভোগ করো। মাঝে মাঝে আমরা জঙ্গলের মধ্যে গিয়ে বাবা বলতেন ড্রাইভারকে ইঞ্জিন অফ করে দিন, আমরা এখানে বসে থাকবো। তো একটা জঙ্গলের মধ্যে মানে একটা 5 মাথার মোড় হয়তো, বা সামনে একটা সুন্দর একটা জলাশয় রয়েছে, সেখানে কেউ আসতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো সেইখানে আমরা ইঞ্জিন অফ করে চুপ করে বসে রয়েছি। এইটার ভালো লাগাটা যে কি জিনিস না, এটা যারা ভালোবাসে, যাদেরকে ভালোবাসতে শেখানো হয়েছে তারাই বোঝে। এবং ওই যে পাখি ডাকছে, কোথাও একটা অ্যালার্ম কল শোনা গেল, সেইটা শুনে আবার গাড়ি স্টার্ট করে সেই অ্যালার্ম কল ফলো করে যাওয়া, একটা হয়তো বার্কিং ডিয়ারের অ্যালার্ম কল কিংবা একটা লাঙ্গুরের অ্যালার্ম কল, সেটা শুনে 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 ট্র্যাক করে তারপর একটা বাঘের পায়ের ছাপ দেখা গেল। এই সমস্ত বিষয়টাই যে কি একটা অদ্ভুত, বাঘের প্রতি একটা ভালোবাসা আমাদের ইনহেরেন্ট, কারণ সে জঙ্গলের রাজা। আমাদের দেশে জঙ্গলের, আমাদের তো সিংহ নেই এদেশে, শুধুমাত্র গিরে আছে, কিন্তু জঙ্গলের রাজা বলতে আমরা বাঘকেই মনে করি। তো বাঘ দেখাটা একটা একটা অভিনব জিনিস বটেই, তার একটা নিজস্ব ভালো লাগার জায়গা রয়েছে, কিন্তু বাকিটাও উপভোগ করাটা ওইটা খুব ইম্পর্টেন্ট। মানে কেন ইম্পর্টেন্ট? কারণ তাহলেই না জঙ্গলটাকে উপভোগ করা যায়। কারণ বাঘ তো আমি জুতে গিয়েও দেখতে পারি, তো দুটোর মধ্যে তো একটা তফাৎ আছে। সেই তফাৎটা বুঝতে গেলে জঙ্গলে যেতে হবে, জঙ্গলে গিয়ে চুপ করে বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে, এবং মানে আশপাশটাকে নিজের মধ্যে নিতে হবে। মানে সেইটা যত নিতে পারবে তত আরও ভালো লাগবে। ওটা জঙ্গলের মেন ভালো লাগার জায়গাটাই হচ্ছে যে আমরা যখন যাই একটা জঙ্গলে, আমরা সেম রুটেই যাই টেকনিক্যালি, আমরা 4টে সাফারি নিচ্ছি, 5টা সাফারি নিচ্ছি, আমরা সেম রাস্তা দিয়েই যাচ্ছি, সেই সেম সকাল 6টায় ঢুকছি, 10টায় বেরোচ্ছি, সেম জিনিস, বাট প্রত্যেকটা সাফারি ডিফারেন্ট হয়, প্রত্যেকটা সাফারি ডিফারেন্ট। প্রত্যেকবার ঢুকছি, জিওগ্রাফিক্যালি রাস্তাটা সেম লাগছে, বাট কিচ্ছু সেম লাগছে না, সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমি তোমায় কেন ওটা জিজ্ঞেস করলাম, কারণ আমি এটা আগে একবার বলেছি, আমি খুব ব্রিফলি তোমায় বলছি, বিকজ ইউ লাভ মানে জঙ্গল। আমার প্রথম বাঘ দেখার এক্সপিরিয়েন্সটা ওয়াজ মানে ক্রেজি, উইচ ইজ আমরা যাচ্ছি জিপে করে, হুট করে মানে যার সাথে গেছিলাম সে বললো এখানটা সাইড করে ড্রাইভারকে বললো এটাকে অফ করে দে, করে আমরা ওই জায়গায় 2 ঘন্টা স্ট্রেট বসে থাকি, রোদ সকালবেলা। আমি টিল দিস ডে আমি জানি না কি দেখে উনি বলেছিলেন, শুধু আমি বলে যাচ্ছেন এখান থেকেই বেরোবে, এখান থেকেই বেরোবে। তখন আমি কোনোদিন দেখিনি বাঘ, আমি জানি না, আমি জুতে দেখেছি, বাট আমি জানি না ওই জিনিসটা সামনে এলে যে কি হয়। ঠিক 2 ঘন্টা পর ওইখান থেকে বেরোয়, ঠিক আমাদের জিপের সামনে থেকে বেরোয় করে আমাদের দিকে আসে, আমি জিপের পেছনটায় বসি, করে ঠিক হেড অন আমাদের জিপের দিকে আসে, আমাদের জিপের পাশ থেকে বেরিয়ে চলে যায়। আমার তখন একটা ছোট্ট ক্যামেরা ছিল, বাবার ক্যামেরা নিয়ে গিয়েছিলাম। আমার এখনও মনে আছে যখন বাঘটা আসছিল আমি ছবিটা তুলছিলাম, তারপর বাঘটা বেরিয়ে গেল। আমি যখন রাত্রিরে গিয়ে ছবিগুলো দেখি, বাঘটা আসছিল ছবিটা আছে, বাঘটা বেরিয়ে গেছে ছবিটা আছে, যখন কাছে এসে গেছে আমি ক্লিক করতে পারিনি, মানে স্বাভাবিক ন্যাচারাল ইনস্টিংক্ট, সো দ্যাট ইজ দেয়ার। তো জঙ্গল নিয়ে আমি বললাম যে মানে আই ক্যান স্পিক ফর অ্যান এন্টায়ার আর মানে এটা এতটাই সত্যি, জানো তো, মানে যতই পাহাড়ে বেড়াতে যাই, যতই সমুদ্রের ধারে বেড়াতে যাই, ওই যে ভোরবেলা উঠে রেডি হয়ে একটা জিপসিতে উঠে পড়লাম, তারপরে সূর্যোদয় হতে না হতে জঙ্গলে ঢুকে পড়লাম, এবং তখন মানে সূর্যটা জাস্ট উঠছে, একটা ওই গাছপালার মাঝখান দিয়ে সানরেজগুলো এসে পড়ছে, আর একটা পথ গেছে বেঁকে লিটারেলি, সেটা দেখে না একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়, মানে সেটা। এবং এই ধরনের ভিজুয়ালস দেখলে তো
মানে আরোই মানে ইটস সাচ এ প্লেজার, মানে জঙ্গলে যেতে পারলে আর কিচ্ছু চাই হ্যাঁ না। সেটাই। তো নেক্সট ছবিটা দেখি। ও বাবা, আমি বোধহয় মিস্টার বচ্চনের বিগেস্ট ফ্যান। মানে আমি একদম পাগল। আমার জেনারেশনের সবাই মোটামুটি 3জন খানের ভক্ত, কিংবা অজয় দেবগন, কিংবা অক্ষয় কুমার। আমি বরাবর অমিতাভ বচ্চনের ফ্যান। এটা কেন হয়েছে আমি জানি না। এবং অমিতাভ বচ্চনের ওই 70s 80s ছবিগুলোর ফ্যান। আমি প্রথম বোধহয় শোলে দেখেছিলাম সকলের সঙ্গে, কিন্তু তারপরে দিওয়ার, ত্রিশূল, শান, সিলসিলা, মানে কোনটা ছেড়ে কোনটার কথা বলবো, প্রত্যেকটা ছবি আমার এত ভালো লাগে। এবং পরের দিকে হাম, অগ্নিপথ। আমি মিস্টার বচ্চনের একদম মানে মানে ব্লাইন্ড ফ্যান বলতে যেটা বোঝায় সেটা। মানে আমি কীরকম ফ্যান আমি বলি, আমি প্রথমবার বম্বে গেছি বন্ধুদের সাথে। আমাদের বন্ধু অভিনেত্রী অনিন্দিতা বোস, ও বম্বেতে থাকে। তো আমরা ওর কাছে গেছি, আমি গেছি, ঋধিমা গেছে, ইন্দ্রাশিস গেছে, আমরা সব বন্ধুরা মিলে গেছিলাম। গিয়ে আমরা একদিন, ও আমাদেরকে জুহুতে একটা ক্যাফেতে খেতে নিয়ে গেছে। তো সেখানে আমরা বসে খাচ্ছি। হঠাৎ কি মনে হলো যে ওই দিনটা দেখলাম সানডে, এবং ওই দিনটা মিস্টার বচ্চনের জন্মদিন। মানে এটা খুবই একটা অদ্ভুত অকারেন্স। আমরা জানতাম না যে উই ওয়ার ইন জুহু অন হিজ বার্থডে অন আ সানডে। মানে জানতাম, হয়তো ভুলে গেছিলাম। তো তখন মনে হলো যে ঋধিমা প্রথম বললো যাবে ওনার বাড়িতে, উনি তো দর্শন দেন। আমি তো ভাবছি যাব, মানে যেতে পারলে তো খুব ভালোই হয়, কিন্তু মানে কীরকম হবে ব্যাপারটা, ভিড় ভাট্টা, তার মধ্যে ঋধিমাকে নিয়ে কি, বলো চলো না দেখা যাবে। ওর জন্যে হলো পুরো বিষয়টা। আমরা জাস্ট চলে গেলাম, মিস্টার বচ্চনের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। লক্ষ লক্ষ লোক, যাকে বলে জন্মদিন, তার উপর এভরি সানডে উনি দর্শন দেন, তার মধ্যে জন্মদিন পড়েছে, তো আজকে বেরোবে নি, এরকম একটা সিচুয়েশন। তো আমরা ওই বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালাম, ঠেলা ঠেলি করে ভেতরে ঢুকে মোটামুটি সামনের দিকটায় পৌঁছে গেছি। তখন আমি লোকজনকে ঠেলে সরাচ্ছি, ঋধিমাকে ধরে রেখেছি যাতে কেউ ওর সঙ্গে ধস্তাধস্তি না হয়, এইসব হচ্ছে। হঠাৎ সামনের দরজাটা খুলে গেল, পুরো বিষয়টা সিনেমার মতো স্লো মোশন হয়ে গেল আমার জন্যে। না, আমি পুরো দেখছি যে একটা লোক একটা সাদা পাঞ্জাবি পরে শাল গায়ে দিয়ে বেরিয়ে এলো, একটা সিঁড়ি মতো, একটা ছোট পাটাতন মতো করা, তার উপরে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে হাত নাড়ছেন। আমি না, পুরোটা স্লো মোশন হচ্ছে, লোকজন ঠেলাও বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে, ঋধিমাকে আর ধরে রাখতেও হচ্ছে না। আমি কোথায় আছি, मैं कौन हूँ, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে আর কি। আমি হাঁ করে ওনাকে কিছুক্ষণ দেখলাম, তারপর দরজাটা বন্ধ হলো, আবার সব রিয়েল স্পিডে ফিরে এলো, তাড়াতাড়ি করে ঋধিমাকে নিয়ে বেরিয়ে এলাম। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই এভার স দিস ম্যান। এবং মানে আমি ওনার কাজের এতটাই ভক্ত, মানে আমি খুব কম মানুষকে দেখে স্টারস্ট্রাক হয়েছি, কিন্তু এই মানুষটাকে, মানে আমি আরও বম্বের সুপারস্টারদের দেখার সুযোগ হয়েছে, তো এই মানুষটাকে দেখে যেটা হয়েছে না, সেইটা জাস্ট বলা মুশকিল। অ্যান্ড হি মিনস সো মাচ টু মি অ্যাজ অ্যান অ্যাক্টর। আমার মানে এত, আমি বলবো না ওনার অভিনয়টা আমাকে ইনফ্লুয়েন্স করেছে, কারণ ওনার অভিনয়ের ধরনটা সুটস হিম অনলি, ওটাকে কেউ কপি করলে কখনোই সেটা হয় না। কিন্তু যেই সময় দাঁড়িয়ে উনি যেই অভিনয়টা করেছিলেন, এবং সেই সময় দাঁড়িয়ে একটা প্রচণ্ড স্টাইলাইজড অ্যাক্টিংয়ের একটা চল ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তার আগে শুধুমাত্র বোধহয় দিলীপ কুমার একটা ন্যাচারাল অ্যাক্টিং করতেন, বাকিরা যারা হিরো ছিল, যারা নাম করা স্টার ছিল, আমি বলছি, মানে আমি এর মধ্যে সঞ্জীব কুমারকে ধরছি না, আমি এদের মধ্যে মানে যারা একেবারে পপুলারিটির শীর্ষে পৌঁছেছিলেন, তারা সকলেই না কোনো রকমভাবে একটু স্টাইলাইজড অভিনয় করতেন। সেই জায়গার থেকে মিস্টার বচ্চন ওয়াজ ডিফারেন্ট। ওনার ভীষণ একটা ন্যাচারাল ওয়ে অফ অ্যাক্টিং ছিল, ওটা একটা স্টাইলাইজেশন, ওনার নিজস্বতা ছিল সেটার মধ্যে। কিন্তু ওনার ডায়লগ ডেলিভারিটা কোনো সময় মনে হয়নি যে কারণে এখনও দেখলে ওটাকে মানে ইকুয়ালি ভালো লাগে। মানে যদি অন্য কোনো অভিনেতাকে আমরা এখন দেখি সেই সময়কার, ধরো রাজেশ খান্না, যে সে যখন একটা সুর করে বলেন যে পুষ্পা, আই হেট টিয়ার্স পুষ্পা, তখন মনে হয় যে হ্যাঁ, দ্যাট ইজ আ স্টাইলাইজেশন। बट व्हेन अमिताभ बच्चन सेज যে जिसने अपनी माँ को जिंदगी भर थोड़ा थोड़ा मरते हुए देखा उसे मौत से क्या डर लगेगा, ওইটাতে স্টাইলাইজেশন নেই, কিন্তু ইটস সাচ আ ন্যাচারাল ডেলিভারি। ইটস জাস্ট দ্য ওয়ে হি সেজ ইট, ওনার গলা, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওইটা আমি দারুণ, আমি
ভীষণ ভালো লাগে আমার। এবং এই ছবিটা তোলা 3 বলে একটা ছবি করেছিলেন উনি, সেই ছবিটাতে আমার বাবা ছিলেন এবং সেইটা কলকাতায় শুটিং হচ্ছিল। তো বলাই বাহুল্য, আমি বাবাকে বললাম যে বাবা ওনার সঙ্গে একবার দেখা করিয়ে দেবে। বললেন না, তুমি আমি ওরমভাবে গিয়ে বলতে পারবো না, এই যারা শুটিং করছে, যারা প্রোডাকশনের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের সকলের সঙ্গেই তুমি কাজ করেছো, এরা সব কলকাতারই লোক, তুমি সকলকে চেনো, তুমি ওদের সঙ্গে কথা বলে নাও, কী করে পৌঁছবে, কোথায় পৌঁছবে, তোমার দায়িত্ব, তুমি ওখানে পৌঁছে যাও, তারপর আমি তোমার সঙ্গে কথা বলিয়ে দেবো। আমি বললাম ডান। আমি ভাইকে বললাম যাবে, বললো চলো। প্রোডাকশন ম্যানেজারকে ফোন করলাম, বললাম যে স্যার আমি একবার আসতে চাই, আমি জাস্ট ওনাকে একটু দেখবো। বললাম চলে এসো, আমরা এইখানে শ্যুট করছি এই জুট মেলে, জাস্ট চলে এসো বোটানিক্যাল গার্ডেনের কাছে একটা জায়গায়। তো আমি আর আমার ভাই আমরা গাড়িটা নিয়ে চলে গেলাম। বহু দূর থেকে দেখছি রাস্তায় লোকারণ্য, ব্যারিকেড, এই সেই, লোকজন দাঁড়িয়ে, বিল্ডিংয়ের ছাদ থেকে লোক তাকিয়ে রয়েছে জানলা দিয়ে, অথচ মিস্টার বচ্চনকে কোথাও দেখা যাচ্ছে না। কিন্তু যদি একবার দেখতে পারি, দ্যাট ইজ হিজ পপুলারিটি ইভেন অ্যাট দিস এজ। তো গিয়ে শুটিংয়ে পৌঁছলাম, গাড়ি রাখলাম, রেখে আমাদেরকে বললেন ওইটার ভেতরে শুটিং হচ্ছে চলো। আর আমি যাচ্ছি ভয় ভয়, আমি ওনাকে সামনে থেকে দেখবো, মানে এইটা একটা বিরাট বিষয় আর কি। ভেতরে ঢুকলাম, দেখলাম একটা বিরাট বড় একটা ফ্যাক্টরি শেড টাইপের, তাতে অনেকগুলো বেঞ্চ পাতা রয়েছে, তাতে কেউ নেই, একটা পার্টিকুলার টেবিল, তার দুদিকে দুটো বেঞ্চ, আমার দিকে ফেস করে বসে রয়েছে আমার বাবা, আর আমার দিকে ব্যাক টু হয়ে বসে রয়েছেন মিস্টার বচ্চন। তো আমি আর ভাই গিয়ে ওখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণ পরে শর্টকাট হয়েছে, কথাবার্তা হচ্ছে, বাবা আমাদের দেখতে পেয়েছেন। দেখলাম এগিয়ে গিয়ে মিস্টার বচ্চনকে কানে কানে কি একটা বললেন, তারপরে বাবা এরমভাবে ডাকলেন, উনি ঘুরে আমার দিকে তাকালেন, ব্যাস। আমি তো মানে এই মানে কী হয়েছে, আমি ওনাকে আগে দেখেছি, আমি ওনার বাড়ির বাইরে দাঁড়িয়েছি, কিন্তু উনি তো আমার প্রেজেন্স অ্যাকনলেজ করেননি, উনি তো জানেনই না আমি ওখানে ছিলাম। এই প্রথম উনি আমার দিকে তাকালেন, মানে উনি জানলেন যে আমি এক্সিস্ট করি। এইটা জাস্ট মানে এটা আমার পডকাস্টে আমি একবার এই গল্পটা বলেছিলাম। আমি তারপরে আমি জাস্ট মানে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে আর কি। তারপর ওনার সামনে গেলাম, উনি আমাদের সঙ্গে কি সুন্দর করে কিছুক্ষণ গল্প করলেন, কি করি জানতে চাইলেন, যখন অভিনয় করি বললাম তখন খুব আনন্দ পেলেন। তারপরে শুনলেন আমি টেলিভিশন সিরিয়াল করছি, তখন বললেন যে সিরিয়ালের অভিনয় করাটা সবচেয়ে কঠিন কাজ, অনেকগুলো কথা বললেন। তার মধ্যে শর্ট হচ্ছে না, ওদিকে বিলবোদা মানে বীরসাদার ভাই যে এই ছবিটার ডিরেক্টর ছিলেন, দাঁড়িয়ে রয়েছে সবাই, উনি কথা বলছেন, উনি কথা বলছেন না, তো সেই জন্যে উনি বললেন যে তাহলে তো এক সেলফি হয়ে যায়। আরে স্যার প্লিজ। ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে একটা সেলফি তুললাম, তারপর ভাইকে বললাম শোনো কিছু মনে করো না, ওনার সঙ্গে আমার একটা ছবি তুলে দাও। ওকে সরিয়ে দিলাম, নিয়ে ওনার সঙ্গে এই ছবিটা তোলা হলো এবং সাচ এ চেরিশড মেমোরি আমার। তারপরে আমি ওখানে বসে 4 ঘন্টা ধরে ওনার অভিনয় দেখেছিলাম। জাস্ট বাবার সঙ্গে সিনটা চলেছিল, অনেক লম্বা একটা সিন ছিল, তো দুজন স্টলওয়ার্ট অভিনয় করছেন, আমি বসে বসে 4 ঘন্টা ধরে ওইখানে বসে থাকলাম। আই ওয়াজ ফর্চুনেট, আমাকে অ্যালাউ করা হয়েছিল ওখানে বসতে, এবং আমি বসে বসে দেখলাম ওনার প্রসেসটা, দেখলাম ওনাকে অভিনয় করতে, দেখলাম যাকে এতদিন ধরে আইডলাইজ করে এসেছি তাকে সামনে থেকে দেখলাম। ভেরি ফর্চুনেট, মানে আমি মানে সব্যসাচী চক্রবর্তীর ছেলে হওয়ার দৌলতে আমার এই সুযোগটা হলো, এবং সেটার জন্য আমি আই এম ভেরি ভেরি গ্রেটফুল। নেক্সট ছবিটা আমরা দেখি, ও বাবা, এই সেই কানু কোলে। এই সিনটা নিয়ে অনেক দর্শক অনেক বক্তব্য রেখেছিলেন। এই সিনটা যখন শ্যুট হচ্ছিল তখন আমাদেরকে লকআপের মধ্যে নিয়ে এসে শাশ্বত চ্যাটার্জির যে চরিত্র, সে আমাদের সবাইকে মারধর করছে আর কি। তো আমার সঙ্গে বাকি যারা ছিল তাদের সবাইকে সম্পূর্ণ বিবস্ত্র করে দেওয়া হয়েছিল, তারা কিছুই পরেছিলেন না। তো সেই জায়গায় আমাকে একটা জামা পরতে দেওয়া হয়েছিল আর কি। তো সেইটা নিয়ে আমার কোঅ্যাক্টরদের যেরকম আপত্তি ছিল, এইটা কি হলো, গৌরবদা কেন পড়ছে না, এই গৌরবদা কেন পড়ে আছে, আমরা তো পড়ে নেই, এরকম একটা হয়েছিল। সিমিলারলি দর্শকদের মধ্যেও একটা হয়েছিল যে এইটা কি হলো, হঠাৎ এ কেন প্যান্ট পরে আছে। তবে আমার মনে হয় আমি যদি না পরে থাকতাম তাহলে সেটা একটু দৃষ্টিকটু হতো আর কি ব্যাপারটা। তো সেইটার কথা ভেবেই হয়তো রাজদা সেটা করেছেন। তবে আমি রাজদার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে তিনি বিভিন্নবার আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করার কথা ভেবেছেন। রাজদা পরিণীতা বলে একটা ছবি বানিয়েছিল, যেখানে আমাকে একটা ভিলেনের চরিত্রে কাস্ট করেছিলেন, এবং সেটা আমি যখন স্ক্রিপ্টটা প্রথম শুনি আমি অবাক হয়ে গেছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম আদ্রিতের চরিত্রটা আমাকে করতে বলবেন,
তারপরে পুরো স্ক্রিপ্টটা পড়ার পরে বললেন যে না, আমি এই চরিত্রটায়, রণদেবের চরিত্রে তোমায় চাইছি। আই ওয়াজ ভেরি হ্যাপি। কারণ আমি যখনই একটা অন্য ধরনের কিছু করতে পারি, আমি ইট ইজ মানে খুবই খুবই ভালো লাগার বিষয়। তো এই কাজটার ক্ষেত্রেও সেইটাই, স্ক্রিপ্টটা শোনার পরে মনে হয়েছিল এই চরিত্রটা তুমি আমাকে চাইছো, আই এম ভেরি গ্রেটফুল। এবং আমি জান লড়িয়ে দিয়েছিলাম। এবং আমি তো ঠিক মানে প্রচণ্ড যে একটা জিম করা চেহারা আমার, সেটা তো নয়। এবং রাজদা চেয়েছিল এই চরিত্রটার জন্য একটা পেটানো চেহারা হতে হবে। আমার পার্সোনালি যেটা মনে হয়েছিল যে আমি যদি, আমাদের এখানে খুবই লিমিটেশনের মধ্যে কাজ করতে হয়, তো আমি যদি 6টা মাস সময় পেতাম, কানুর চরিত্রটা আমি যেভাবে দেখেছিলাম তার ফিজিক্যাল স্ট্রাকচারটা সেভাবে তৈরি করার একটা সময় পেতাম। আমার হাতে খালি 2 মাস সময় ছিল। তো এই 2 মাস সময়ের মধ্যে আমি যতটা নিজেকে একটু মেদ নেই এই ধরনের একটা চেহারা তৈরি করতে পারি, সেইটাই আমার উদ্দেশ্য ছিল। এবং সেইটা যতটা পেরেছিলাম করেছিলাম। তবে রাজদা একটা ওয়ার্কআউট সিকোয়েন্স রেখেছিল আবার প্রলয়তে, যেটা দেখলে আমার এখনও মনে হয় দেখতে পাচ্ছি না আমি চেহারাটা। আমি যেরকম রাজদা যেরকম চেয়েছিলেন সেরকম হয়েছে। আমি চেয়েছিলাম যদি আরেকটু ফিজিক্যাল স্ট্রাকচারটা আরেকটু বড় হতো, তাহলে চরিত্রটার একটা অন্য মাত্রা পেত। সেটা সময়ের অভাবে হয়নি, কিন্তু বাকিটা তো আমার হাতে ছিল, অভিনয় করাটা। তো সেইটার জন্যে জান লড়িয়ে দিয়েছিলাম। এবং খুব প্রচুর প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি এই কাজটা করে। এবং একটা মেন স্ট্রিম কাজ করার যে কি, তার যে কি আউটকাম, সেটা এইটা করে বুঝতে পেরেছি। মানে কত জায়গায় কত মানুষ এই কাজটা দেখেছেন এবং বারবার এসে বলেছেন। এমনকি একটা দোকানে আমি দাঁড়িয়েছিলাম, একটা জিনিস কিনছি, হঠাৎ একটা লোক আমার দিকে তাকিয়ে হাসছে। কি বলছে, বুকে মনি লেখাটা এখনো আছে নাকি? মানে এতটা মুভড হয়ে গেছে চরিত্রটা, যে ভাবছি আমি সত্যি সত্যি ট্যাটু করিয়ে রেখেছি এখানে। তবে হ্যাঁ, মানে রাজদা তো অসাধ্য সাধন করেছিল এই ছবিতে, আমাকে এই সিরিজটাতে আমাকে দিয়ে নাচও করিয়েছিল। এবং একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ডান্স নাম্বারে নুসরাত ফারিয়ার মতো একজন ট্রেন ডান্সারের সঙ্গে নাচ করতে হয়েছিল। আমি মানে যথেষ্ট হাঁটু কেঁপেছিল। তবে আই এম ভেরি গ্রেটফুল। এবং আমি এইটুকু জানি যে এর পরে যদি আবার কোনো কমার্শিয়াল ছবি করার সুযোগ হয়, আমি আরও বেটার নাচ করব, আরও বেটার ফাইট করব। তার কারণ এইটা আমার কাছে একটা শিক্ষণীয় এক্সপিরিয়েন্স ছিল। আমি যে ধরনের অ্যাকশন সিকোয়েন্সেস করার সুযোগ পেয়েছি, সচরাচর সেরকম সুযোগ আমার কাছে আসে না। এবং মানে ওই যে বললাম, মিস্টার বচ্চনের ফ্যান হওয়ার দৌলতে যে ধরনের ছবি দেখে বড় হয়েছি, সেই ধরনের কাজ করার সুযোগ পেলে কে না ভালোবাসবে। দারুণ দারুণ এনজয় করেছিলাম কাজটা। নেক্সট দেখি, এইটা চেরিশড মেমোরি। একটা ছবি আমি না রাখলে এটা তো হতোই না। তো এইটা সন্দীপ রায়ের শুটিং ফ্লোরে ডাবল ফেলুদা ছবিটার শুটিংয়ের সময় ফেলুদার সঙ্গে দাঁড়িয়ে রয়েছি লিটারেলি, এবং তার সঙ্গে সিন রিহার্স করছি। এইটা আজ কত বড় পাওয়া, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। অনেকেই হয়তো ভাববেন বাবার সঙ্গে, এটা তো ইট ইজ নট লাইক দ্যাট। বাবা ট্রান্সেন্ড করে গিয়ে, বাবা আমাদের জেনারেশনের ফেলুদা, এবং দর্শকের কাছে যতটা তিনি ফেলুদা, আমার কাছেও ততটাই তো ফেলুদা। তিনি হতে পারেন আমার বাবা, আই এম ভেরি ফর্চুনেট তিনি আমার বাবা। কিন্তু যখন আমি তাকে ফেলুদা হিসেবে অনস্ক্রিন দেখছি বা অডিওতে শুনছি, আমি ঠিক ততটাই মুভড হই যতটা দর্শক হন। এবং যখন সন্দীপ রায় আমাকে এই চরিত্রটা অফার করেন রণজিতের, তখন আমার মনে হয় যে বলেছিলেন যে এই একটা ছোট্ট চরিত্র তুমি করবে। আমি ডেফিনেটলি করবো, 1000বার করবো। তুমি আমার পাসিং শট দিতে বললেও আমি দিয়ে দেবো। মানে ইট ইজ সাচ অ্যান অনার টু অ্যাক্ট উইথ বাবা ইন আ ফেলুদা ফিল্ম ডিরেক্টেড বাই সন্দীপ রায়। এর থেকে বড় অনার কিছু হতে পারে না। এবং এই কাজটাতে আমি বাবার সঙ্গে কাজ করতে পেরেছি, ধৃতিমান চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে পেরেছি, এবং সন্দীপ রায়ের সঙ্গে আমার একমাত্র কাজ সোফার। এই ছবিটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। এই যে একটা অ্যাডমিরেশন টুয়ার্ডস ইয়োর ফাদার, অ্যান্ড স্যার ইজ নট অ্যান অ্যাক্টার, হি ইজ অ্যান ইমোশন। মানে ওনার ব্যাপারে আমার দক্ষতা নেই ওনার ব্যাপারে কিছু বলার, তো আই উড নট ট্যাপ ইন টু দ্যাট জোন। বাট আই এম শিওর তোমাকে এই নেপোটিজম, এই শব্দটার সাথে চিরকাল যুদ্ধ করে আসতে হয়েছে, ফিউচারেও আনফর্চুনেটলি হবে। বাট আমি কি করে এটা বলে বোঝাবো আমি জানি না, বাট তুমি আজকে যেইখানেই আছো সেটা একদমই নিজের দৌলতেই আছো। অ্যান্ড সেটার সাথে দ্য হিউমিলিটি, দ্য হাম্বলনেস যেটা তুমি ক্যারি করো, উইচ ইজ অ্যাবসলিউটলি ন্যাচারাল।
মানে এইটা হ্যাজ ইন্সপায়ার্ড মি সো মাচ, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। মানে এরকম জায়গায় অন্য কেউ থাকলে খুব ইজিলি মাথাটা একটু হলেও ঘুরে যেত, যেটা তোমার হয়নি। অ্যান্ড তোমার প্রতি ওই রেসপেক্টটা যে আমার কতটা আছে সেটা আমি, আমার অতটা ভোকাবুলারি স্ট্রং না সেটা বলার। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তার সিংহভাগ কৃতিত্ব ওনারই, কারণ উনি এবং আমার মা আমাদেরকে যেভাবে বড় করেছেন তাতে আমাদের মাথা ঘুরে যাওয়াটা একটু ডিফিকাল্ট। এবং প্রথম থেকেই বাবা খুব ক্লিয়ারলি বলে দিয়েছিলেন যে আমি কিন্তু তোমাকে লঞ্চ করব না, আমি কিন্তু তোমার জায়গা করে দেবো না, আমি কোনো ডিরেক্টরের সঙ্গে কথা বলে বলবো না আমার ছেলেকে একটা কাজ দাও, যা করবে নিজে করবে, ভুল করলে তোমার দোষ, ঠিক করলে তোমার কৃতিত্ব। তো ওইটা আমি ভীষণ রেসপেক্ট করি, এবং আমি জানি না আমি করতে পারবো কি না। আমি আজকেই আমার মায়ের সঙ্গে কথা হচ্ছিল, উই ওয়ার টকিং অ্যাবাউট দিস। আমি জানো আমার ছেলে যদি যদি ডিসাইড করে অভিনয় করবে, আমি বলছি না করবেই, অভিনেতার ছেলে অভিনেতা হতে হবে এটার সঙ্গে আমি একেবারেই একমত নই, কিন্তু সে যদি করতে চায় আমি তো চাইবো তার একটা তাকে একটু হেল্প করে দিতে, তাকে অ্যাডভাইস করে দিতে কি কাজ দিয়ে তোমার অভিনয় শুরু করা উচিত, ওর জন্য একটা ছবি কিউরেট করে দিতে, যাতে দ্য ফার্স্ট টাইম দি অডিয়েন্স সিজ হিম, দে সি হিম ইন আ সার্টেন ওয়ে। এইটা তো বাবা হিসেবে আমি হয়তো চাইবো, মানে কিন্তু আমার বাবা ওয়াজ ভেরি ক্লিয়ার দ্যাট ইজ নট সামথিং আই ওয়ান্ট টু ডু। এবং আমি সেটাকে যে কতটা রেসপেক্ট করি এবং সেটা কেন করেছেন আমি আজ বুঝি। যে নেপোটিজম নিয়ে অনেক কথাই হয়, আমিও অনেক শুনেছি যে সব্যসাচী চক্রবর্তীর ছেলে বলে অনেক সুবিধে পেয়েছে, কিন্তু আবার অনেকেই জানেন যে আমি কিন্তু সেই অর্থে মানে বাবা আমাদেরকে ওইভাবে লঞ্চ করে দেননি। তো সেইটার একটা আলাদা রেসপেক্ট আছে সবার মধ্যে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ প্রবাবলি হোয়াট হি ওয়ান্টেড। হি ডিড নট ওয়ান্ট আস টু বি নেপোটিজমের প্রোডাক্ট। তো সেই জন্যই একটা জিনিস তুমি মিস করছো, জাস্ট লঞ্চ নয়, কোনো মুভিতেই কোনো রোল পাওয়ার জন্যেই স্যার কোনো রেফার করেনি, কিচ্ছু করেননি। ইট ওয়াজ অল ইয়োর ক্রেডিট, ইট ওয়াজ অল ইয়োর অ্যাক্টিং ক্রেডিট। যেটাই আমি বলছিলাম, তবে আই এম অ্যাওয়্যার অফ দ্য প্রিভিলেজ দ্যাট আই হ্যাভ, কারণ আমি সেটা ডিনাই করতে পারবো না। ইয়েস, হতে পারে আমার কৃতিত্ব, আমি জায়গা করেছি, কিন্তু আমি যে প্রথম কাজটা পেয়েছি ধরো গানের ওপারে প্রথম কাজ আমার, সেখানে হ্যাঁ আমাকে অডিশন দিতে হয়েছে, অনেকগুলো ছেলের সঙ্গে আমি অডিশন দিয়েছি। আমাকে যে চরিত্রে সিলেক্ট করা হয়েছিল সেই চরিত্রটা আমাকে ফাইনালি করতে দেননি ঋতুপর্ণ ঘোষ, একটা অন্য চরিত্রে শিফট করে দেন। মানে একটা কমপ্লেক্স প্রসেসের মধ্যে দিয়ে গেছিলাম, এবং ইট ওয়াজ সাপোজ টু বি আ 3 মাসের চরিত্র, এবং সেটা ফর্চুনেটলি এত পপুলার হয়ে যায়, দর্শকের জন্যই পপুলার হয়, এবং তারপরে আই হ্যাভেন্ট হ্যাড টু লুক ব্যাক। কিন্তু এই যে আমি অডিশনের ডাকটা পেলাম, সেটা কেন পেলাম? কারণ রানাদা সুদেশনাদি প্রজেক্টটার সঙ্গে যুক্ত ছিলেন, আমার ভাইকে ওই প্রজেক্টটা দিয়ে লঞ্চ করা হচ্ছিল। আমাকে তখন জিজ্ঞেস করলেন তুমি কি একটা চরিত্র করতে ইন্টারেস্টেড হবে, তাহলে একটা অডিশন দিতে আসতে পারবে? সো দ্যাট আই ক্যানট ডিনাই। এবং আমার ভাইকেও কিন্তু গানের ওপারের জন্যে বাবা বলে দেননি, মানে ইট ওয়াজ এন্টায়ারলি প্রসেনজিৎ চ্যাটার্জিজ ডিসিশন যে আমি বেণুদার ছোট ছেলেকে এই কাজটায় নিতে চাই। সে অভিনয় করতে চায় কি না তখনও সেটাই পরিষ্কার নয় সেই সময় দাঁড়িয়ে, এটা প্রসেনজিৎ চ্যাটার্জির কৃতিত্ব, কিন্তু সেই জায়গাটা তো হয়েছে, আমার হোক আমার ভাইয়ের হোক যারই হোক জায়গাটা হয়েছে, এবং সেই প্রিভিলেজটার ব্যাপারে আই অ্যাম ভেরি অ্যাওয়্যার। এবং সেই কারণেই হয়তো এই যে তুমি হিউমিলিটির কথা বলো, আমার হিউমিলিটির জায়গাটা বোধহয় ওইটাই, কারণ আমার মনে হয় যে অনেক ছেলে পিলেরা অনেক কষ্ট করে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা করে, দিনের পর দিন, মানে প্রায় খাওয়ার মতো টাকা নেই, এই জায়গা থেকে এসে দে হ্যাভ মেড বিগ নেমস ফর দেমসেলভস, ও তাদের গাড়ি বাড়ি টাকা পয়সা প্রতিপত্তি সব হয়েছে। সেইখানে দাঁড়িয়ে এবারে আমি যদি একটা আমার অল্প হোক বেশি হোক যাই হোক প্রিভিলেজ আছে, সেই জায়গার থেকে দাঁড়িয়ে যদি আমার মধ্যে একটা উদ্ধত্ত আসে, আমার সেটা কাম্য নয়, সেটা খুবই অসভ্যতার পরিচয়। এবং যে ওই কাজটা করে অত কষ্ট করে জায়গাটা তৈরি করেছে তার প্রতি আমার রেসপেক্ট ইজ ম্যাসিভ। আমি হয়তো সেই জায়গাটা তৈরি করতে পারিনি প্রিভিলেজ থাকার ফলেও, সো ওই রেসপেক্টটা আমি তাদেরকে ভীষণভাবে দিই, ভীষণভাবে। সেই জায়গার থেকেই হয়তো দ্য হিউমিলিটি। দিস ইজ দ্য গ্রেট কিলিমানজারো। আমরা অ্যাম্বুসেলি ন্যাশনাল পার্ক বেড়াতে গেছিলাম,
2018 সালে পুজো নাগাদ বাবা মার সঙ্গে আমি আর রিধিমা, ওই আমার প্রথম আফ্রিকা যাওয়া, আফ্রিকার জঙ্গল দেখা। এবং আমরা যখন অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্কে ঢুকে প্রথম দুটো দিনের জন্যই আমরা গেছিলাম অ্যাম্বোসেলিতে, ইফ আই এম নট রং। তো ওই দুটো দিনই কিলিমাঞ্জারো কমপ্লিটলি কভার্ড বাই ক্লাউডস, একদম। ইউজুয়ালি কি হয় যে এরকম ফোরগ্রাউন্ডে হাতি হাঁটা চলা করে, আর ব্যাকগ্রাউন্ডে কিলিমাঞ্জারো দেখা যায়, এবং সেটা একটা দারুণ ছবি হয়। ওই ছবির লোভটা মানে আমি ভীষণভাবে আমার ছিল। এবং আমরা হাতি দেখছি এইরকম জায়গায় হাঁটাচলা করছে, পুরো হার্ড যাচ্ছে, বাচ্চা হাতি, বড় হাতি, আমি ছবিটা পাচ্ছি, কিন্তু পেছনে কিলিমাঞ্জারো কমপ্লিটলি মেঘে ঢাকা। তো সেইটা একটা প্রচণ্ড দুঃখ। এবার শেষ দিন যেদিন আমরা বেরিয়ে যাব, সেদিন ঘুমোচ্ছি, সকালবেলা দরজায় টোকা, ঘুম ভাঙলো, দরজা খুলে দেখি মা এসে বলছেন কিলিমাঞ্জারো বেরিয়েছে। তো আমাদের হোটেলেই একটা ওয়াচ টাওয়ার ছিল, আমি আর রিধিমা প্রায় তড়িঘড়ি করে পড়ি কি মরি করে ছুটে গিয়ে ওয়াচ টাওয়ারে উঠে এই ছবিটা পেলাম। I'll never forget, মানে কিলিমাঞ্জারো দেখাটা না, মানে একটা জাস্ট ভাবা যায় না, এরকম একটা অ্যারিড প্রায় মরুভূমি টাইপের একটা, মরুভূমি নয়, সাভানা গ্রাসল্যান্ড যাকে বলে আর কি, মানে যত দূর চোখ যায় সাভানা গ্রাসল্যান্ড, তার মাঝখানে হঠাৎ একটা এরকম একটা পাহাড়, একটা যেটার একটা হয়তো ভলক্যানিক ইরাপশন হয়েছিল ইফ আই এম নট রং, অনেক আগে, মানে ইট ইজ ডরমেন্ট ভলকেনো ইফ আই এম নট রং, তার উপরে এরকম বরফ জমে থাকে। এটা যে দেখতে যে কি গ্র্যান্ড লাগে আমি কি বলবো, এটা সামনে কেউ থাকলে এটা স্কেলটা আরও বুঝতে সুবিধে হতো। ম্যাসিভ, মানে একটা সামনে যদি মানুষ থাকে সেই এইটুকু লিটারালি। তো এই কোনোদিন ভুলবো না এই দৃশ্য। এটা মাসাই মারা সব কিছু কি কভার করে এই ট্রিপটায়? না, আমরা গেছিলাম সাভো ন্যাশনাল পার্ক আছে, যেই সাভো ন্যাশনাল পার্ক নিয়ে ম্যান ইটার্স অফ সাভো বলে একটা বই আছে, যেটার থেকে আবার ইন্সপায়ার্ড হয়ে, মানে গল্পটা থেকে ইন্সপায়ার্ড হয়ে না, কিন্তু ওই গল্পর মেনশনটা রয়েছে চাঁদের পাহাড়েও। চাঁদের পাহাড়ে ওই ইন্ডিয়ান রেল রোড ওয়ার্কার্স, ইন্ডিয়া থেকে তখন চিপ লেবার পাওয়া যেত বলে তাদেরকে নিয়ে যাওয়া হতো, এবং সেখানে আফ্রিকায় গিয়ে ওরা রেল লাইন পাতার কাজ করত। এবং তখন দুটো মানুষ খেকো সিংহ ছিল ওখানে, যারা এসে মাঝে মধ্যেই মানুষ তুলে নিয়ে যেত, একটা করে মানুষ মিসিং হয়ে যাচ্ছে। তো সেই জেনারেল জন প্যাটারসন, কি নাম ছিল এখন মনে পড়ছে না, J.H. প্যাটারসন ইফ আই এম নট রং, সে এসে ফাইনালি ওই ম্যানিটার্সদেরকে মারে, এবং তারপরে ওই রেল লাইন তৈরি হয়, এবং ওখানকারই গল্প হচ্ছে চাঁদের পাহাড়। তো সেই চাঁদের পাহাড় যেই জঙ্গল নিয়ে লেখা, সেই জঙ্গলটাই সাভো, এবং সেই সাভো ঘুরতে আমরা গেছিলাম। সাভো ইস্ট, সাভো ওয়েস্ট। সাভো জঙ্গলটা এতটাই বড় যেটা অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধের জন্য ওটাকে দুভাগে ভাগ করা। সাভো ইস্ট একটা আলাদা, মানে ধরো যদি তুমি কানহা বলো, তো কানহার যদি একটা ইস্ট থাকে আর একটা ওয়েস্ট থাকে, যেরকম হবে, দুটো আলাদা জঙ্গল, দুটোই ম্যাসিভ। তো সাভো ইস্ট 2 দিন ঘুরলাম, সাভো ওয়েস্ট 2 দিন ঘুরলাম, তারপর সেখান থেকে গাড়ি করে অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক গেলাম। অ্যাম্বোসেলিতে 2-3 দিন মতো বোধহয় থাকলাম, তারপর ফেরত। তো এইটা অ্যাম্বোসেলিতে তোলা। এটা বোধহয় লাস্ট পিকচার, হ্যাঁ এটাই লাস্ট পিকচার ছিল। তো যতটা পেরেছি ছবি স্নিপেটস নিয়ে, আমি মনে হয়েছিল এগুলোর সাথে অ্যাটাচ থাকবে কিছু না কিছু গল্প। অফকোর্স আমি শিওর এটা প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি এখন হয়ে এসছে। হোপফুলি সবাই দেখবেন, শুনবেন। বাট এটা ট্রাস্ট মি, এটা আমার 1.5 ঘন্টা মনে হচ্ছে না, মানে এই কনভারসেশনটা ওয়াজ, এই তো শুরু করলাম। আমারও মানে এটা তোমার কৃতিত্ব যে গল্পের ছলে কিরকম একটা সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। আমার মনে হয় ইট ইজ দ্য রাইট টাইম টু এন্ড দিস এপিসোড, কারণ ইউ হ্যাভ টু লিভ দি অডিয়েন্স ওয়ান্টিং ফর মোর। ওরকম মোমেন্টে শেষ করাটাই বোধহয় বেটার এন্ডিং হয়। তো গৌরব দা, ইট হ্যাজ বিন আ প্লেজার। থ্যাংক ইউ। আমি যখনই কারোর সাথে কথা হয়, যে যখন তারা রাজি হন আসার জন্যে, আমার মাথায় একটা পিকচার পেন্ট করি আমি, যে কীরমভাবে এই এপিসোডটা যাবে। তোমার সাথে ইট হ্যাজ বিন সো গুড অ্যান্ড ইট হ্যাজ বিন 10 times better of what I visioned. Thank you, I'm so grateful. I did not expect this to go এতটা ভালো। আই এম নট শিওর তোমার ভালো লেগেছে কিনা। না, আমি খুব এনজয় করলাম, যেরকম বললাম তোমার সঙ্গে গল্প করতে
কতটা সময় কেটে গেল তুমি যেরকম বুঝতে পারোনি, আমিও কিন্তু বুঝতে পারিনি। তো খুবই খুবই আনন্দে কাটলো এই আড্ডাটা। এই মুহূর্তে 2টো সিনেমা চলছে, 2টো মুভি চলছে হলে, দুটোই খুব ভালো পারফর্ম করছে। অ্যান্ড তোমার প্রত্যেকটা মুভি যাতে আরও ভালো করে এটাই মন থেকে চাইবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। I will always root for you. I always have. And you will always have a fan bolte paro, a supporter bolte paro, a friend bolte paro, whatever you label it. Thank you, in me. thank you. So Gaurabda, thank you so much ashar jonne. Thank you for having me. Thank you so much. It means a lot to me. It means a lot to my team. Thank you. So thank you so much পুরো এপিসোডটা দেখার জন্য। একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, একটু নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন ইউটিউবে, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও, যারা করেননি তাদেরকেও একটু সাবস্ক্রাইবটাও করে দিন, কারণ আমাদের চ্যানেলটা গ্রো হলে আমাদের পক্ষে অনেকটা সুবিধে হবে আরও নানান ধরনের গেস্টদের আনতে অ্যান্ড তাদের ইউনিক স্টোরি আপনাদের কাছে নিয়ে আসার জন্য। তো একটু সাপোর্ট করুন, তাহলে আমাদের অনেকটা সুবিধে হয়। তো এটাই বলার, আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।